হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো করে পড়াশোনা করছো। আর কিন্তু বেশি দিন সময় নেই, 40 থেকে 45 দিনের মতো সময় আছে। ঠিক আছে, মানে এই মাসে ধরো তুমি 10-12 দিন পাবে, আর আগস্টে পাবে, আর সেপ্টেম্বরে ধরো 1-2 দিন পাবে। ঠিক আছে, তাই জন্য তোমরা আরও ভালো করে পড়াশোনা করো, আরও রুটিন মেনে ভালো করে বেশি বেশি সময় দিয়ে পড়াশোনা করো। আর আমি বারবার বলছি, পড়াশোনা করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো, কারণ যত বেশি এখন প্র্যাকটিস করবে পরীক্ষার হলে তত ইজি হবে। মানে কি তুমি এক তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য খুব কম সময় পাবে। তো এখন যদি বেশি বেশি প্র্যাকটিস করো, এই যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো বা অর্গানিক কেমিস্ট্রির যে প্রবলেমগুলো, ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু 60টা কোশ্চেনে তোমরা অ্যান্সার দিতে পারবে। না হলে কি হবে যে সময় খুব কম পড়ে যাবে, ওখানে গিয়ে ম্যাথগুলো ক্যালকুলেশন করবে, শর্ট ফর্ম তুমি না প্র্যাকটিস করলে শর্ট ফর্মগুলো তোমার মনে থাকবে না। তো তখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই 60টা কোশ্চেন কিন্তু কমপ্লিট করা খুব টাফ হয়ে যাবে। তো তোমাকে অনেক কিন্তু ইজি কোশ্চেন তখন ছেড়ে আসতে হবে। তো এই জন্য পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তুমি কোশ্চেন প্র্যাকটিস করো, তো তোমাদের ওখানে ইজি হবে জিনিসগুলো। ঠিক আছে, তো আজকে যে ডিসকাশন ভিডিওটা নিয়ে আসছি, এটা হচ্ছে ক্লাস 9-10-এর জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে ইউনিট 10। তোমরা যদি দেখো সিলেবাসটা দেখলে দেখতে পাবে যে ইউনিট 10-এর একটা ইউনিট 10 হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ওরিয়েন্টেড কেমিস্ট্রি। ঠিক আছে, সেখানে 5টা পার্ট আছে। পার্ট নম্বর 1-এ হচ্ছে কিনা কেমিক্যাল অ্যানালিসিস বলে আছে, পার্ট নম্বর বিতে হচ্ছে তোমার কেমিস্ট্রি ইন ইন্ডাস্ট্রি বলে আছে, পার্ট সিতে হচ্ছে টেকনিক্যাল মেটেরিয়াল, পার্ট ডিতে হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড ইউজফুল মেটেরিয়ালস, আর পার্ট ইতে হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বলে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 9-10-এর সিলেবাস। 9-10 আর 11-12 দুটোর ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো আছে, কিন্তু ওই 60% থেকে 70% কমন পাবে তোমরা দুটোতেই। মানে কিছু চ্যাপ্টার, কিছু জিনিস 9-10-এ আছে, 11-12-এ নেই, বা কিছু জিনিস 11-12-এ আছে, 9-10-এ নেই। তাই জন্য 60%, তোমরা 60 to 70% কিন্তু কমন পাবে। কিন্তু আমি যে এই যে ডিসকাশন ক্লাসের ভিডিওটা আলোচনা করব, এখানে হচ্ছে তুমি জেনারেলি ধরে রাখো যে 9-10-এর যে সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো পুরোটাই কমপ্লিট করার আমি চেষ্টা করবো। ঠিক আছে, যেমন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেমিক্যাল অ্যানালিসিস। কেমিক্যাল অ্যানালিসিস মানে তোমরা বুঝতে পেরেছো যে তোমাকে যদি একটা স্যাম্পল দেওয়া হয়, সেই স্যাম্পলের মধ্যে কি কি জিনিস আছে বা কত পরিমাণ জিনিস আছে সেইগুলো ডিটারমাইন করার যে পদ্ধতিগুলো, সেগুলোকেই বলা হয় কেমিক্যাল অ্যানালিসিস। তো আমরা এখানে যে তোমাদের সিলেবাসে যে পদ্ধতিগুলো আছে, প্রত্যেকটা পদ্ধতি বা প্রত্যেকটা হচ্ছে মেথডস আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। তাদের ডেফিনেশন কি, তাদের প্রিন্সিপাল কি, তাদের বিভিন্ন রকম পদ্ধতি স্টেপ ওয়াইজ কি হয়, মানে পদ্ধতি কি হয়, তাদের অ্যাপ্লিকেশন কি, প্রত্যেকটা আলোচনা করব। এবং অবশ্যই তাদের সেই রিলেটেড কিছু এমসিকিউ আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, কেমিক্যাল অ্যানালাইসিস এখানে বলা আছে প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো আমরা কি কি জিনিসগুলো জেনারেলি আলোচনা করব, যেমন গ্যাভিমেট্রিক অ্যান্ড টাইটোমেট্রিক প্রসেস, তার মধ্যে কি সে অ্যাসিড বেস টাইটেশন, রেডক্স টাইটেশন, কমপ্লেক্সোমেট্রিক টাইটেশন, আমি পুরো ডিটেলস আলোচনা করবো আজকের ক্লাসে। ঠিক আছে, তারপরে তো আমরা জানো সে আকরিক, মিশ্র ধাতু, তারপর হচ্ছে ওয়াটারের মধ্যে হার্ডনেস, সফটনেস, বা ওয়াটারের মধ্যে সে যে বিভিন্ন রকম ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, সেগুলো কিভাবে আমরা ডিটারমাইন করি, তার যে প্রসেসগুলো থাকে সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব, বুঝলে। তারপর হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা কেমিস্ট্রি ইন ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে টেকনিক্যাল মেটেরিয়াল, তারপর হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড ইউজফুল মেটেরিয়ালস, আর লাস্ট একটা ক্লাস দেবো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে হচ্ছে আমরা ডিটেলস এইটা আলোচনা করবো। এটা জেনারেলি 9-10-এর সিলেবাসে দেওয়া আছে, কিন্তু 11-12-এর কিন্তু এখানে 60 to 70% কমন জিনিস পেয়ে যাবে, বুঝলে। এবার হচ্ছে তোমরা সবাই জানো আমি মক টেস্ট করাচ্ছি। 9-10-এর জন্য হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, যার মধ্যে কি ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোই দুটোই পাবে। আর 11-12-এর জন্য হচ্ছে কেমিস্ট্রি। প্রথমে তোমরা হচ্ছে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেবে। প্রত্যেকটা সেটে হচ্ছে 60টা করে কোশ্চেন থাকে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো ফিজিক্যাল সায়েন্সে যারা দিচ্ছ তারা ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স থেকে সাউন্ড, লাইট, হিট, মেকানিক্স, ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স, যা চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার থেকে তোমরা হচ্ছে 60টা করে কোশ্চেনের একটা করে পরীক্ষা দেবে। এইগুলো হয়ে যাওয়ার পর মানে তোমার হচ্ছে 9-10-এর জন্য প্রায় 35টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তারপর হচ্ছে স্টেপ 2, মানে কি তুমি হচ্ছে ইউনিট ওয়াইজ পরীক্ষা দেবে। মানে ধরো একটা ইউনিটে 3টা বা 4টা চ্যাপ্টার আছে, 3টা 4টা চ্যাপ্টার নিয়ে একটা ইউনিট হয়েছে। তো সেই ইউনিট 1, ধরো ইউনিট 1 আছে, তো ইউনিট 1 থেকে 60টা কোশ্চেন একটা পরীক্ষা দেবে। এরকম করে প্রত্যেকটা ইউনিটের 60টা পরীক্ষা দেবে। যেমন তোমার হচ্ছে 9-10-এর ক্ষেত্রে টোটাল 10টা ইউনিট হচ্ছে কেমিস্ট্রি থেকে, আর একটা হচ্ছে তোমার ফিজিক্স থেকে, তো 11টা আছে। তো 11 × 60টা করে কোশ্চেনে তোমরা হচ্ছে
পরীক্ষাটা দেবে। তারপর হচ্ছে ফুল সেট পরীক্ষা দেবে, যেটা আমি আগস্টে নেব, ঠিক আছে। প্রায় 10টা 60 নম্বরের 60টা কোশ্চেনে তোমরা পরীক্ষা দেবে, যেটা হচ্ছে পুরো সিলেবাসটা কভার করবে। ধরো ফিজিক্যাল সায়েন্সের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি, আর 11-12 জন্য পুরো কেমিস্ট্রি থেকে 60 নম্বরের 10টা তুমি ফুল সেট পরীক্ষা দেবে। তো যারা হচ্ছে তোমরা এই মক টেস্টটা নিতে চাও তারা কল করতে পারো আমাকে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 9547532216 নম্বরে, আমি ডিটেলসটা বলে দেবো, বুঝলে। যারা হচ্ছে 9-10 ফিজিক্যাল সায়েন্স দেবে তারা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোই দেবে, আর যারা কেমিস্ট্রি দেবে তারা তো শুধু কেমিস্ট্রি থেকেই পাবে। এবার হচ্ছে আজকের টপিকে আসি। আজকের টপিকে তুমি সিলেবাসটা দেখলে দেখো, ইউনিট 10 সেকশন এর সিলেবাসটা দেখলে প্রথমেই তোমরা দেখতে পাবে যে গ্যাভিমেট্রিক অ্যান্ড টাইট্রোমেট্রিক এস্টিমেশনস অফ কমন ক্যাটায়নস আর অ্যানায়ন। কমন ক্যাটায়ন কি, জেনারেলি যে ক্যাটায়নগুলো থাকে আমাদের, যেমন আয়রনের আয়রন 2+, বা আয়রন 3+, তারপর হচ্ছে নিকেলের হচ্ছে নিকেল 2+, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+, বেরিয়াম 2+, এরকম করে যে কমন ক্যাটায়নগুলো থাকে সেইগুলো একটা ধরো তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো, সেই স্যাম্পেলের মধ্যে এই কমন ক্যাটায়নগুলো কতটা পরিমাণ আছে সেই পরিমাণটা নির্ণয় করার জন্য বিভিন্ন রকম মেথডস আমরা অ্যাপ্লাই করি। সে এবার হচ্ছে বিভিন্ন রকম মেথডস অ্যাপ্লাই করি, তোমাদের সিলেবাসে যে মেথডসগুলো দেওয়া আছে সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এখানে অ্যানায়ন বলেছে, অ্যানায়ন কি, যেমন Cl-, ক্লোরাইড অ্যানায়ন, SO4 2-, এই অ্যানায়নগুলো থাকে। এই অ্যানায়নগুলো ডিটারমাইন করার জন্য কি কি মেথডস অ্যাপ্লাই করা হয়, তোমাদের সিলেবাসে যে মেথডগুলো দেওয়া আছে সেগুলো আমরা পুরো ডিটেলসে, তাদের ডেফিনেশন কি, তাদের কি কি স্টেপে হয়, বা তাদের অ্যাপ্লিকেশন কি, প্রত্যেকগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো আজকের ক্লাসে, ঠিক আছে। যেমন 1 নম্বর হচ্ছে দেখো গ্যাভিমেট্রিক অ্যানালিসিস। গ্যাভিমেট্রিক তোমাদের একদম সিলেবাসের প্রথমেই দেওয়া আছে গ্যাভিমেট্রিক অ্যানালিসিস। গ্যাভিমেট্রিক অ্যানালিসিস কি, তাদের ডেফিনেশন কি, আমি প্রথমে পুরো ডেফিনেশনটা পড়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখো, এটা হচ্ছে ইংলিশে দেওয়া আছে, এটা বাংলাতে দেওয়া আছে। এখানেও যেমন তোমরা কি কি স্টেপ ইনভলভ থাকে গ্যাভিমেট্রিক অ্যানালিসিসের ক্ষেত্রে, তোমরা হচ্ছে ইংলিশে পেয়ে যাবে, সেই একই জিনিস তোমরা এখানে বাংলাতে পাবে, ঠিক আছে। এই পাশে হচ্ছে বাংলাতে পাবে, এরকম নয় যে এই দুটো জিনিস আলাদা আলাদা। এই একই জিনিস যেটা এখানে ইংলিশে আলোচনা করেছি এখানে হচ্ছে বাংলাতে লিখেছি সেটা, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার হচ্ছে ডেফিনেশনটা দেখো, যারা ইংলিশে পড়বে এখান থেকে পড়বে, যারা বাংলাতে পড়বে এখান থেকে পড়বে। ইংলিশে কি গ্যাভিমেট্রিক অ্যানালিসিসটা কি না, গ্যাভিমেট্রিক অ্যানালিসিস ইজ এ কোয়ান্টিটেটিভ মেথডস where the amount of analyte is determined by the converting into a known compound বা compound of known composition that can be isolated or weighted. মানে কি, মানে বুঝো, এখানে বলেছে যে গ্যাভিমেট্রিক অ্যানালিসিস একটা কোয়ান্টিটিভ মেথডস। আচ্ছা, কোয়ান্টিটেটিভ মেথডস কি, কোয়ালিটেটিভ মেথডস কি? ধরো তোমাকে একটা স্যাম্পল দেওয়া হচ্ছে, এতটা একটা স্যাম্পল দেওয়া হচ্ছে, এটার ওয়েট ধরো 5 গ্রাম, ঠিক আছে। বললো যে এর মধ্যে কি কি কম্পাউন্ড আছে, বা কি কি মলিকুল আছে, বা কি কি আয়ন আছে সেগুলো ডিটারমাইন করো। তখন সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ মেথডস, গুণগত মান। বা এই যে কম্পাউন্ডটা আছে এটার গুণগত মানে কতটা ভালো বা খারাপ সেটা ডিটারমাইন করো, সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ মেথডস, ঠিক আছে, গুণগত পদ্ধতি বলা হয়। কিন্তু এখানে কোয়ান্টিটেটিভ পদ্ধতি মানে ধরো তোমাকে একটা 5 গ্রাম যে কম্পাউন্ডটা দেওয়া ছিল বা স্যাম্পলটা দিয়েছে, বললো যে এর মধ্যে আয়রন 2+ কত আছে সেটা নির্ণয় করো, ঠিক আছে। সেটা কিন্তু হয়ে যাবে কোয়ান্টিটেটিভ, মানে কি পরিমাণগত, কত পরিমাণ আছে। বলে দিল যে এরকম তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো 5 গ্রাম, বললো যে এর মধ্যে ক্যালসিয়াম 2+ কত আছে, কত পরিমাণ আছে, সেইগুলো যখন যে পরিমাণ যখন বলবে সেগুলোকে বলা হয় কোয়ান্টিটেটিভ মেথডস। তোমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে যে গ্যাভিমেট্রিক অ্যানালাইসিস ইজ কোয়ান্টিটেটিভ মেথডস না কোয়ালিটেটিভ মেথডস না বোথ না নান অফ দ্য অফ, এরকম করে কোশ্চেন আসতে পারে। তোমরা এখানে লিখে রাখবে যে গ্যাভিমেট্রিক অ্যানালাইসিস ইজ এ কোয়ান্টিটেটিভ মেথডস, ঠিক আছে, কোয়ালিটেটিভ নয়, কোয়ান্টিটেটিভ মেথডস, ঠিক আছে। এবার কি বলছে এখানে যে এই প্রসেসটা কি না, প্রসেসটা হচ্ছে তোমাকে একটা প্রথমে তো একটা স্যাম্পল দিল, ঠিক আছে, সেই স্যাম্পল থেকে আমরা একটা এমন একটা কম্পাউন্ড তৈরি করবো যেটা সম্বন্ধে আমরা জানি, ঠিক আছে। এখানে বলেছে না কনভার্টিং ইনটু এ কম্পাউন্ড অফ নোন কম্পোজিশন, মানে এখান থেকে আমরা তাকে এমন একটা কম্পাউন্ডে কনভার্ট করলাম, যে নতুন জিনিসে কনভার্ট করলাম যার সম্বন্ধে আমরা জানি, ঠিক আছে। তো এটাকে আলাদা করতে পারি, মানে ফিল্টার করে ধরো আলাদা করে নিলাম, তারপর হচ্ছে এটার ওয়েট নিয়ে নেব। সেই ওয়েট থেকে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশনের মেথড থেকে আমরা কিন্তু তার মধ্যে যে মেটাল আয়ন কতটা পরিমাণ আছে, সে আয়রন হতে পারে, নিকেল হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, বেরিয়াম হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, বা ক্লোরাইড হতে পারে, Cl- বা SO4 2-, যাই হোক না কেন, সেই ওয়েট থেকে তোমার হচ্ছে আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারি যে এই যে আমাকে যে স্যাম্পলটা দেওয়া ছিল তার মধ্যে আয়রন বা যে কোনো মেটাল ক্যাটায়ন বা অ্যানায়ন কত আছে সেটা আমরা বলতে পারি।
তোমরা যারা থার্ড ইয়ারে যারা মানে যারা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছিলে, তারা থার্ড ইয়ারে এই প্র্যাকটিক্যালগুলো কিন্তু খুব করতে, ঠিক আছে। ইনঅর্গানিকের প্র্যাকটিক্যালগুলো আমরা করতাম বা যারা অনার্স নিয়ে পড়ছে তারাই কিন্তু করতো। আর যারা পাসের ছিল তারা ছোটোখাটো মানে এই রিলেটেডই ছোটোখাটো প্র্যাকটিক্যালগুলো করতো, কিন্তু যারা ফিজিক্স অনার্স ছিল তারা হয়তো হয়তো এই প্র্যাকটিক্যালগুলো করনি আর কি। কিন্তু আমি আজকে প্রত্যেকটা টপিক খুব ভালো করে একদম বেসিক তোমাদের ইনফরমেশন দেবো, সেখান থেকে হয়তো কিছুটা তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, বুঝলে, ফিজিক্স থেকে যারা আছে। আর যারা কেমিস্ট্রি থেকে আছে তারা জিনিসগুলো ভালো করে জানো, শুধু এখানে একটু ডিসকাস করে আমরা একটু জিনিসগুলো মনে করে নেবো, ঠিক আছে। এরপর কি হয়, বাংলাতে তুমি দেখে নাও যে বাংলাতে যেটা বলেছি যে গ্র্যাভিমেট্রিক বিশ্লেষণ হলো একটি পরিমাণগত পদ্ধতি। আর এটা কি পরিমাণগত পদ্ধতি, ঠিক আছে, গুণগত পদ্ধতি নয়। গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিসটা কি একটা পরিমাণগত পদ্ধতি, এটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, যেটা কিনা একটা পরিমাণ নির্ধারণ করা যায়, ঠিক আছে। সেটাকে বিচ্ছিন্ন মানে আলাদা করা যায়, ফিল্টার করে আলাদা করে নেই আমরা, তারপরে হচ্ছে ওজন করে নেই, সেই ওজন থেকে আমরা তার মধ্যে মেটাল, ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, সেগুলো আমরা ডিটারমাইন করতে পারি। আচ্ছা, এখানে স্টেপ ইনভলভ মানে কি, মানে এই যে গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস যে প্রসেসটা আছে তার মধ্যে কি কি স্টেপ থাকে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট এই স্টেপগুলো, ঠিক আছে। তোমাদের এরকম বলে দিতে পারে যে কোন স্টেপটা গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসের সঙ্গে জড়িত আর কোন স্টেপটা নয়, বলে এই স্টেপগুলোর কিন্তু নাম দিয়ে দিতে পারে। তো প্রথমে তোমরা দেখো প্রেসিপিটেশন, 1 নম্বর কি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে কি, যারা প্র্যাকটিক্যাল করেছো তারা আমার সঙ্গে কিন্তু একটু মনে করে নেওয়া জিনিসগুলো, যে প্রেসিপিটেশন হতো যে তোমাকে একটা আননোন একটা স্যাম্পল দিত, ঠিক আছে, মানে তোমরা যদি কলেজে ল্যাব করতে তাহলে সেখান থেকে একটা আননোন স্যাম্পল দিত, সেটাকে কী করতাম আমরা একটা সলিউশন বানাতাম, একটা সলভেন্টের সঙ্গে মিক্স করে কি করতাম যে একটা সলিউশন বানাতাম, ঠিক আছে। সলিউশন হয়ে গেল, ধরো জলে আমি কোনো একটা কম্পাউন্ড দিল, সেটা জলের মধ্যে আমি ডিজলভ করে সেটাকে একটা সলিউশন বানিয়ে নিতাম। তারপর কি প্রেসিপিটেশন বলেছে, যে প্রেসিপিটেশন মানে কি অ্যাড এ সুটেবল রিয়েজেন্ট, ঠিক আছে, ঠিক আছে, যে টু ফর্ম এ স্পেরিংলি সলিবল প্রেসিপিটেট, মানে কি যে মানে এর সঙ্গে বার থেকে একটা রিয়েজেন্ট অ্যাড করতাম। এই 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 স্টেপটা কিন্তু মনে রাখো, আমি একটু পরেই একটা স্লাইড নিয়ে আসবো যে কোন কোন মেটালের জন্য কি কি ধরনের রিয়েজেন্ট অ্যাড করা হয় বা সে কি কি ধরনের প্রেসিপিটেট বানায়, সেই সম্বন্ধে আমরা একটু পরের স্লাইডে ডিসকাস করবো। তো এই স্টেপটা তোমরা একটু ভালো করে মনে রাখো যে অ্যাড এ সুটেবল রিয়েজেন্ট, কারণ যেটা আয়রনকে আমরা মেজার মানে আয়রনের পরিমাণ নির্ণয় করার জন্য যে রিয়েজেন্টটা ইউজ করব, হয়তো সেই রিয়েজেন্টটা নিকেলের জন্য ইউজ করবো না বা ক্যালসিয়ামের জন্য ইউজ করবো না, অন্য কোনো রিয়েজেন্ট ইউজ করবো। তো তার জন্য কি হয় যে সুটেবল রিয়েজেন্ট বলেছে, ঠিক আছে, স্পেরিংলি সলিবল প্রেসিপিটেট, মানে কি সেটা ওই যে ঠিক মানে একটা সলিবল নয়, ক্লিয়ার সলিউশন নয়, এটা মানে এরকম প্রেসিপিটেট পড়ে থাকবে তার মধ্যে, ঠিক আছে, এরকম প্রেসিপিটেট হয়ে যায়। প্রথমে আমরা সল্টটাকে জলে ডিজলভ করে একটা ক্লিয়ার সলিউশন বানাই বা একটা সলিউশন বানাই, সেখানে যখন আমরা বাদ থেকে কোনো রিয়েজেন্ট অ্যাড করে দেবো তখন সেটা ক্লিয়ার সলিউশন থাকবে না, সেটা কি না একটা প্রেসিপিটেট হয়ে যাবে, সেই স্টেপটাকে বলা হয় প্রেসিপিটেশন, ঠিক আছে। তো তোমরা এই লিখে রাখো যে 1 নম্বর প্রেসিপিটেশন। 2 নম্বর কি না ডাইজেশন। ডাইজেশন কি, ডাইজেশনটা কি বলে, এবার ধরো স্টেপ 2তে আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম তখন কি করতাম, ডাইজেশন মানে কি এটাকে কিছু টাইম রেখে দিতাম, বুঝলে, এই যে প্রেসিপিটেটটা যখন হয়ে যেত কিছু টাইম রেখে দিতাম। তো রেখে দিলে কি হয়, নিচে প্রেসিপিটেশনগুলোকে জমে যেত, যে প্রেসিপিটেশনগুলো থাকতো সেগুলো জমে যেত, আর উপরে তোমার সলভেন্টটা হয়ে চলে যেত। এরকম ধরো যদি ওয়াটারে বানাও তাহলে উপরে তোমার জলটা চলে যাবে আর নিচে হচ্ছে প্রেসিপিটেটগুলো জমে যাবে, ঠিক আছে, মানে থিতিয়ে পড়বে আর কি। সেই প্রসেসটাকে বলা হয় ডাইজেশন, যে অ্যালাউ দ্য প্রেসিপিটেট টু সেটেল অ্যান্ড ফর্ম এ লার্জার পার্টিকেল, মানে কি এই যে ছোট ছোট যে প্রেসিপিটেটগুলো ঘুরছিল পুরো সলিউশনের মধ্যে, যে প্রেসিপিটেশনগুলো ঘুরছিল তারা কিন্তু এক জায়গায় নিচে এরকম জমা হতে থাকবে, জমা হতে থাকবে, যে সেটেল ডাউন করে দেওয়া হলো, সেই প্রসেসটাকে বলা হয় ডাইজেশন স্টেপ। তারপরে কি ফিল্ট্রেশন, তারপরে 3 নম্বর তোমরা লিখো যে ফিল্ট্রেশন স্টেপ। তারপরে আমরা কি করতাম, এরকম একটা ফানেল নিতাম, বুঝলে, প্র্যাকটিক্যালে ফানেল নিতাম, নিচে একটা বিকার রাখতাম, নিয়ে উপরে একটা ফিল্টার পেপার রাখতাম। জেনারেলি সেটা কি সেই যে ওয়াটম্যান 42 ওয়াটম্যান 45 ফিল্টার পেপার নিতাম না প্র্যাকটিক্যালের সময়, এই সেই প্র্যাকটিক্যালটাই এখানে আমরা আলোচনা করছি, সেটাকে কি গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস বলে। যে এরকম একটা ফিল্টার পেপার দিতাম, ওয়াটম্যান 42 বা 45 কোনো একটা ফিল্টার পেপার দিয়ে ফানেলের ওপরে আমি এই সলিউশনটাকে ঢেলে দিতাম, ঠিক আছে। ঢেলে দিলে কি হবে, নিচে যে সলভেন্টগুলো চলে যেত নিচে, আর তোমার যে পিপিটি জমে মানে প্রেসিপিটেশন যে জমেছিল, এই প্রেসিপিটেশনটাকে শর্ট ফর্মে কিন্তু অনেক সময় পিপিটিও বলা হয়, ঠিক আছে। তাই প্রেসিপিটেশন যে জমেছিল সেই প্রেসিপিটেশনটা কি না উপরে থেকে যেত, উপরে থেকে যেত, আর নিচে তোমার হচ্ছে সলভেন্টটা চলে যেত, বুঝলে। এই প্রসেসটাকে কি বলা হয় না ফিল্ট্রেশন।
তারপরে হচ্ছে ওয়াশিং, তারপরে আমরা বাদ থেকে জল দিয়ে বা বিভিন্ন রকম সলভেন্টের মিক্সচার দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করতাম, যাতে এই সলভেন্টটা পুরোটাকে না নিচে চলে যায় আর উপরে আমার যে সল্টের যে ফর্মটা তৈরি হয়েছিল, যেটা প্রেসিপিটেট হয়েছিল, সেটা জমা হয়ে যায়। সেটাকে বলা হয় ওয়াশিং প্রসেস, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাইং বা ইগনাইটিং। এটা কিরকম, এরপর কি করতাম যে এই যে ফিল্টার পেপার সেটাকে আলাদা করে এরকম করে টেবিলের উপর রেখে দিতাম, ঠিক আছে। তার উপরে হচ্ছে তোমার সেই সল্টটা আছে যেটা হচ্ছে প্রেসিপিটেট হয়ে গেছিলো। এটা কি না খোলা, অনেক সময় খোলা হাওয়াতে রাখা হয় যাতে শুকনো হয়ে যায়, জল বা যে সলভেন্টটা ছিল সেটা উড়ে যায়, আর তোমার ফিল্টার পেপারের উপর হচ্ছে তোমার এটা থেকে যায়, কি বলে, ওই যে সল্টটা যে বানিয়েছিলে সেই সল্টটা থেকে যায়। বা অনেক সময় ওভেনের মধ্যেও রাখা হয় এটাকে, ঠিক আছে। অনেক সময় খালি মানে পাখার নিচে রেখে দিলে বা খোলা হাওয়াতে রেখে দিলে, বা অনেক সময় হচ্ছে ওভেনে রেখে দেওয়া হয়। সেই প্রসেসটাকে বলা হয় ড্রাইং বা ইগনাইটিং। দেখো, রিমুভ দ্য ময়েশ্চারস অ্যান্ড ভোলাটাইল যে কম্পাউন্ড, মানে কি যে তোমার যে ময়েশ্চার মানে জল ছিল বা ভোলাটাইল যে বিভিন্ন রকম কম্পাউন্ড ছিল সেগুলো যাতে উড়ে যায়, তার জন্য এটাকে খোলা হাওয়াতে বা অনেক সময় ওভেনের মধ্যে রাখা হয়। তারপরে কি হয়, তারপরে স্টেপটা হচ্ছে ওয়িং স্টেপ, মানে তারপরে হচ্ছে এইটাকে মাপা হয় যে কতটা পরিমাণ তোমার প্রেসিপিটেট পড়েছে, ঠিক আছে, সেটাকে মেপে নেওয়া হয়। তাহলে সেখান থেকে একটা ওয়েট পেয়ে যাই, সেই ওয়েট থেকে তোমরা বিভিন্ন রকম ইকুয়েশন ইউজ করতে তো তারপর কি হয়, এই যে ওয়েট করা হলো, এবার হচ্ছে এই ওয়িং থেকে আমরা ওয়েট করে একটা মান পেতে পারি। ধরো 1 গ্রাম কোনো ওয়িং করে আমি ধরলাম যে এই প্রেসিপিটেটটা হচ্ছে 1 গ্রামের, ঠিক আছে। তো এই ওয়েটটাকে ইউজ করে বিভিন্ন রকম ইকুয়েশন থেকে আমরা যে কত পরিমাণ মেটাল আছে ওর মধ্যে প্রেজেন্ট আছে সেইটা আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি। মেটাল বলো বা তোমার হচ্ছে এনায়ন বলো, কত পরিমাণ আছে সেটা আমরা ডিটারমাইন করতে পারি এই প্রসেসের সাহায্যে, ঠিক আছে। যে এটাই হচ্ছে বাংলাতে এখানে বিভিন্ন রকম স্টেপগুলো লেখা আছে, বুঝলে, এইভাবে। এরপর কি হয় যে এখানে দেখো আমি ডিসকাস করেছি যে এখানে যে কোন কোন কমন যে মেটালগুলো থাকে বা কোন কোন কমন ক্যাটায়নগুলো থাকে সেগুলো আমরা এখানে আলোচনা করব। যে দেখো, যেমন এক্সাম্পল দিলাম যে বেরিয়াম 2+, ধরো তোমাকে যে স্যাম্পলটা দিয়েছিল তার মধ্যে বেরিয়াম 2+ কত পরিমাণ আছে, ঠিক আছে। সেটার জন্য ওই যে প্রেসিপিটেশনটা ফেলা হয়, সেই প্রেসিপিটেশনটা কি হয় না BaSO4, প্রেসিপিটেশনটা যে থাকে সেটা কি না BaSO4। আর তার জন্য ওই যে প্রথম স্টেপে আমি বলেছিলাম না যে অ্যাডিং সুটেবল রিয়েজেন্ট, তো BaSO4 এর প্রেসিপিটেট ফেলানোর জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে H2SO4। সেটা কি H2SO4। বা ধরো তোমাকে যে কম্পাউন্ডটা দিয়েছিল তার মধ্যে বললো যে Cl- কত পরিমাণ আছে, তো Cl- এর জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হয় সেটা কি না AgNO3। সেটা কি না ইউজিং AgNO3। আর সেই প্রেসিপিটেটটা যে থাকে সেটা কি না AgCl। বা বললো SO4 2- ডিটারমাইন করতে যদি বলে তখন হচ্ছে প্রেসিপিটেটটা হবে BaSO4 আর যদি বলে নিকেলের জন্য কি হয় না ওই যে প্রেসিপিটেটটা হয় সেটা হচ্ছে নিকেল DMG। যে ওই যে যখন আমরা ফানেলের সাহায্যে ফিল্টার করি, ওই যে হটম্যান 42 বা 45 ফিল্টার পেপারের উপর যে প্রেসিপিটেটটা জমে যায় সেটা কি নিকেলের ক্ষেত্রে নিকেল DMG/2। এই যে DMG এর ফুল ফর্মটা কি না DMG হচ্ছে ডাইমিথাইল গ্লাইকোজামিন। আর এই যে কমপ্লেক্স নিকেল DMG/2 এটাকে বলা হয় ডাইমিথাইল গ্লাইকোজামিন কমপ্লেক্স,
তাহলে বুঝলে কোন কোনগুলো, এগুলো হচ্ছে সুটেবল রিয়েজেন্ট। যখন আমরা এই যে ফিল্টার মানে পিপিটি বানানোর যে স্টেপে যে বাদ থেকে যে রিয়েজেন্টটা অ্যাড করি, সেইগুলো হচ্ছে আলাদা আলাদা হয় প্রত্যেকটা মেটাল বা অ্যানায়নের ক্ষেত্রে। বুঝে গেল? এইটা হচ্ছে তোমার হচ্ছে মানে বাংলাতে লেখা আছে এদিকে। দ্বিতীয়টা হচ্ছে, এতক্ষণ আমরা গ্যাভিমেট্রিক অ্যানালাইসিস করলাম। দ্বিতীয়টা হচ্ছে টাইট্রিওমেট্রিক অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম টাইট্রেশন প্রসেস করতাম, সেই যে KMnO4 অ্যাড করতাম, বা K2Cr2O7 K2Cr2O7 অ্যাড করে বিভিন্ন রকম টাইট্রেশন করতাম। সেই যে বুরেটে, এরকম করে বুরেটে আমরা বিভিন্ন রকম KMnO4 বা K2Cr2O7 নিতাম, আর নিচে এরকম ভলিউমেট্রিক ফ্লাক্স নিয়ে তাতে আমাদের যে সল্টের যে সলিউশনটা বানাতাম, ওপর থেকে হচ্ছে KMnO4 বা K2Cr2O7 অ্যাড করতাম। ঠিক আছে, এরকম ধরো প্রথম স্টার্টিং একদম 45 ml আমরা KMnO4 নিতাম, তারপরে আস্তে আস্তে করে অ্যাড করতে করতে নিচে যখন একদম পার্পল কালার এসে যেত তখন বন্ধ করে দিতাম। বন্ধ করে ধরো তোমার এই যে 39.5 ml হয়ে গেছে। তাহলে তোমাদের এই যে ডিফারেন্সটা আছে 5.5 ml, এই যে 5.5 ml এই ডিফারেন্স থেকে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন রকম ইকুয়েশন থেকে আমরা বলতে পারতাম যে এই সলিউশনের মধ্যে আমার যে কতটা মেটাল আছে বা কতটা অ্যানায়ন আছে, কতটা আছে, তার পরিমাণটা আমরা ডিটারমাইন করতে পারতাম এই স্টেপের এই প্রসেসের মাধ্যমে। এটাকে কি বলা হয়? টাইট্রোমেট্রিক অ্যানালিসিস। একই রকম ভাবে ডেফিনেশনটা কি হবে? যে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। দেখো, এটাও হচ্ছে গ্যাভিমেট্রিক অ্যানালিসিসের মতো একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, যেটা কিনা ইনভলভ দ্য মেজারমেন্ট অফ ভলিউম অফ স্ট্যান্ডার্ড সলিউশন। আমরা স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে KMnO4 বা K2Cr2O7 ইউজ করতাম। সেই স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করে টু রিয়াক্ট কমপ্লিটলি। যখন কমপ্লিট এখানে রিয়াকশনটা হয়ে যেত, তারপরে হচ্ছে ওই লাইট পার্পল কালার একটা পেতাম, বুঝলে? সেই পার্পল কালার থেকে বলতে পারতাম আমরা যে রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে, যে উইথ দ্য অ্যানালাইট মানে এখানে যে ডিজলভ থাকে যে সলিউশনের মধ্যে, বুঝলে? এটাই হচ্ছে টাইট্রোমেট্রিক অ্যানালাইসিস, বা এটাকে বলা হয় ভলিউমেট্রিক অ্যানালাইসিস। কারণ এই ভলিউমের যে ডিফারেন্স, এই যে 45 ml থেকে 39.5, মানে এটাকে জাস্ট উদাহরণ দিলাম, এরকম নয় যে 45 ml থেকে 39.5ই হবে সবসময়। তো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স মানে কি? ভলিউমের পরিবর্তন। এই জন্য হচ্ছে কি এটাকে বলা হয় ভলিউমেট্রিক অ্যানালাইসিস। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর গেল। এবার দেখো, এবার হচ্ছে একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। এবার হচ্ছে আমরা যেটা ডিসকাস করবো এখানে, সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। অ্যাসিড বেস টাইট্রেশন কি? আমরা অনেক সময় একটা টাইট্রেশন করতাম, দেখো এরকম বুলেটের মধ্যে NaOH নিতাম, ঠিক আছে, নিচে এরকম একটা ভলিউমেট্রিক ফ্লাক্স নিতাম, তাতে হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড থাকতো, যে অ্যাকোয়াস ওয়াটারের মধ্যে অক্সালিক অ্যাসিড দিয়ে টাইট্রেশন করতাম, তাই না? আর বাদ থেকে এরকম করে হতো না, 4 থেকে 5 বা 3 থেকে 4 ড্রপ আমরা কি অ্যাড করতাম? একটা ইন্ডিকেটর অ্যাড করতাম, যে ফেনোপথিলিন ইন্ডিকেটর। বুঝে গেল? যে এই যে NaOH এর সঙ্গে যখন অক্সালিক অ্যাসিড অ্যাডিশন করা হয় তখন ফেনোপথিলিন ইন্ডিকেটর। তারপর হচ্ছে NaOH টা উপর থেকে অ্যাড করতে থাকতাম ডট ডট করে। তারপর কিছুটা ভলিউম অ্যাড করার পর নিচে একটা লাইট পিঙ্ক কালার হয়ে যেত, লাইট পিঙ্ক কালার। তখন আমরা বলতাম রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে একটা ভলিউম নোট করে নিতাম যে কতটা পরিমাণ NaOH লেগেছে, সেখান থেকে আমরা অক্সালিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত সেটা আমরা ডিটারমাইন করে নিতাম। সেই প্রসেসটাই হচ্ছে এখানে অ্যাসিড বেস টাইট্রেশন। তাহলে প্রিন্সিপালটা কি না? বেসড অন নিউট্রালাইজেশন রিয়াকশনস বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস। দেখো, অ্যাসিড অ্যান্ড বেসের মধ্যে নিউট্রালাইজেশন রিয়াকশন মানে নিউট্রাল হয়ে গেছে, যখন তোমার হচ্ছে হালকা লাইট পিঙ্ক কালার এসে যায় তখন আমরা বলতে পারি যে সেটা হচ্ছে নিউট্রালাইজেশন, মানে কমপ্লিট হয়ে গেছে রিয়াকশনটা। তার জন্য হচ্ছে এই ধরনের টাইট্রেশনগুলোকে কি বলা হয় না? অ্যাসিড বেস টাইট্রেশন। এখানে জেনারেলি 2 ধরনের ইন্ডিকেটর ইউজ হয়। 1 নম্বর কি না ফেনোথিলিন, আর 2 নম্বর হচ্ছে মিথাইল অরেঞ্জ। কিন্তু এই 2 ধরনের যে ইন্ডিকেটর আছে এগুলো কখন ইউজ হয় সেইগুলো তোমরা একটু ভালো করে নোট করে রাখো। দেখো, ফেনোথিলিন কখন ইউজ করা হয় না? এটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশনের জন্য, কিন্তু যখন হচ্ছে উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস, ঠিক আছে, উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেসে টাইট্রেশন করা হয় তখন হচ্ছে ফেনোথিলিন ইউজ করা হয়। মিথাইল অরেঞ্জ কখন ইউজ করা হয়? যখন স্ট্রং অ্যাসিড ভার্সাস উইক বেস। দেখো, এই যে আমরা টাইট্রেশন করতাম, এখানে অক্সালিক অ্যাসিডটা কি না? উইক অ্যাসিড, NaOH কি? স্ট্রং বেস। তাই দেখো, স্ট্রং বেস ভার্সাস উইক অ্যাসিড বা উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস টাইট্রেশন করছি, এই জন্য আমরা ফেনোথিলিন ইউজ করতাম। এখানে কিন্তু আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করতাম না, ঠিক আছে? যখন স্ট্রং অ্যাসিড ভার্সাস উইক বেস টাইট্রেশন হবে তখন মিথাইল অরেঞ্জ। তোমাদের সময় অনেক সময় কোশ্চেন আসতে পারে যে উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেসের টাইট্রেশন হচ্ছে, তখন কোন ইন্ডিকেটরটা ইউজ করবে? এরকম করে 4টা অপশন দেওয়া আছে। 1 নম্বরে তোমাদের দিয়ে দিল ফেনোথিলিন, 2 নম্বরে মিথাইল অরেঞ্জ, 3 নম্বরে দিয়ে দিল যে বোথ, দুটোই, 4 নম্বর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো তোমাদের কোন অপশনটা হবে? উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস বলেছে,
তো তোমাদের 1 নম্বর অপশন হবে ফেনফথিলিন। কিন্তু যখন স্ট্রং অ্যাসিড ভার্সাস উইক বেস বলবে তখন কিন্তু তোমরা যে মিথাইল অরেঞ্জ অপশনটা হবে সেটা কিন্তু ঠিক হবে। এবার অনেক সময় অক্সালিক অ্যাসিড উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস না বলে অনেক সময় বলতে পারে অক্সালিক অ্যাসিড ভার্সাস এনওএইচ। তোমাদের কোশ্চেন আসতে পারে যে অক্সালিক অ্যাসিড ভার্সাস এনওএইচ এর টাইট্রেশন হচ্ছে, তুমি কোন ইন্ডিকেটরটা ইউজ করবে বলে এই 4টা অপশন দিল। দেখো তোমরা জানো অক্সালিক অ্যাসিড কে, উইক অ্যাসিড ভার্সাস এনওএইচটা কি না স্ট্রং বেস, তাহলে কোনটা হবে? ফেনফথিলিন, বুঝলে? তাহলে এটা ভালো করে নোট করে রাখো যে যখন হচ্ছে তোমার উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেসের টাইট্রেশন করবে তখন হচ্ছে ফেনফথিলিন ইন্ডিকেটর ইউজ করবে, আর যখন স্ট্রং অ্যাসিড ভার্সাস উইক বেস করবে তখন হচ্ছে মিথাইল অরেঞ্জ ইউজ করবে, বুঝে গেল? আর এই ধরনের কমন কিছু অ্যাসিড বেস টাইট্রেশন আছে যার উদাহরণগুলো এখানে আমি আলোচনা করেছি, বুঝলে? আর এই সাইডের ডান সাইডে এটা হচ্ছে বাংলাতে জাস্ট লেখা আছে, আর কিছু না। এই যে এতক্ষণ আমি এটা ইংলিশে লিখে আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলাতে লেখা আছে। এবার দেখো রেডক্স টাইট্রেশন, এইগুলোও আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করতাম, বুঝলে? এইগুলোও হচ্ছে কিন্তু রেডক্স টাইট্রেশন করতাম। রেডক্স টাইট্রেশন মানে কি? যে ধরনের টাইট্রেশনে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন হয়, মানে যেখানে হচ্ছে অক্সিডেশন আর রিডাকশন ইনভলভ থাকে যে ধরনের টাইট্রেশন তাদের বলা হয় রেডক্স টাইট্রেশন, ঠিক আছে? এই রেডক্স টাইট্রেশন হচ্ছে কিছু ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়, যেমন কি পারম্যাঙ্গানোমেট্রি। পারম্যাঙ্গানোমেট্রি মানে কি? পারম্যাঙ্গানোমেট্রি নাম থেকে তোমরা বুঝে গেছো, যেখানে হচ্ছে KMnO4 ইউজ করা হয়, বুঝলে? KMnO4, সেই যে বুরেট উপরে বুরেট থেকে KMnO4 অ্যাড করতাম, এটা ধরো বুরেট, এখান থেকে বুরেট পড়ছে, আর এখানে একটা ভলিউমেট্রিকে আমি একটা কোনো সল্টের সলিউশন বা কিছু একটা নিলাম, যখন কিছুটা পরিমাণ আমি KMnO4 অ্যাড করে দিলাম, দেখলাম নিচে হচ্ছে পার্পল কালার এসেছে, বুঝলে? পার্পল কালার এসেছে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, বাদ থেকে কোনো ধরনের ইন্ডিকেটর ইউজ হতো না। কারণটা কি? তোমরা প্র্যাকটিক্যাল করার সময় সবসময় স্যাররাও বলতো বা তোমরাও জানো, KMnO4 একটা সেলফ ইন্ডিকেটর, মানে নিজেই কালার দিচ্ছে। দেখো যখন KMnO4 অ্যাড করবে সে নিজেই কিন্তু পার্পল কালার দিচ্ছে, তার জন্য বাদ থেকে কোনো ফেনফথিলিন বা মিথাইল অরেঞ্জ এই ধরনের কোনো ইন্ডিকেটর ইউজ হয় না। কারণটা কি? KMnO4 একটা সেলফ ইন্ডিকেটর, ওটাই আমি এখানে লিখেছি যে KMnO4 এজ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড সেলফ ইন্ডিকেটর, ঠিক আছে? অনেক সময় কোশ্চেন আসতে পারে যে KMnO4 এর ক্ষেত্রে কোন ইন্ডিকেটর ইউজ হয়। 1 নম্বরে তোমাদের বলে দিল যে ফেনফথিলিন, 2 নম্বরে হচ্ছে মিথাইল অরেঞ্জ, ঠিক আছে? 1 নম্বরে এরকম ফেনফথিলিন দিয়ে দিল, 2 নম্বরে মিথাইল অরেঞ্জ, 3 নম্বরে বললো যে নো ইন্ডিকেটর, আর 4 নম্বরে বললো যে অল। তখন তোমাদের কিন্তু মনে রাখতে হবে যখন KMnO4 এর টাইট্রেশন হয় তখন কিন্তু নো ইন্ডিকেটর, কোনো রকম কোনো ইন্ডিকেটর অ্যাড করা হয় না, ঠিক আছে? কারণটা কি না, KMnO4 নিজেই একটা সেলফ ইন্ডিকেটর। এটা আসলে টাইপ 1 রেডক্স রিঅ্যাকশনে। টাইপ 2টা কি না, ডাইক্রোমেট্রিক। ডাইক্রোমেট্রিক মানে কি? যখন K2Cr2O7 যখন বুরেট দিয়ে অ্যাড করা হয়, যে যখন একটা বুরেট নিয়েছো তোমরা, বুরেট নিয়ে ওপরে হচ্ছে K2Cr2O7 যখন অ্যাড করা হয়, আর নিচে হচ্ছে তোমার যে সল্টের যে সলিউশনটা আছে, তখন কিন্তু বাদ থেকে আমরা একটা ইন্ডিকেটর অ্যাড করি। কি ইন্ডিকেটর? ডাইফিনাইল অ্যামিন, ঠিক আছে? ডাইফিনাইল অ্যামিনের সলিউশন থাকে, সেটা আমরা এখান থেকে একটা ইন্ডিকেটর অ্যাড করি, বুঝতে পারো? তাহলে নোট করে রাখো, পারম্যাঙ্গানোমেট্রিতে KMnO4 দিয়ে টাইট্রেশন হয়, সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেটর ইউজ করি না। কিন্তু ডাইক্রোমেট্রিতে যখন K2Cr2O7 ইউজ করা হয় তখন একটা এক্সটার্নাল ইন্ডিকেটর ইউজ করা হয়, সেটার নাম কি? ডাইফিনাইল অ্যামিন। 3 নম্বর অপশনটা কি না, 3 নম্বর টাইপটা কি রেডক্স রিঅ্যাকশনের? আয়োডোমেট্রি বা আয়োডিমেট্রি। এটা অনেক সময় প্র্যাকটিক্যালে যখন ভাইভা নেওয়া হয় তখন তোমাদের অনেক সময় কোশ্চেন করে যে আয়োডোমেট্রি কি আর আয়োডিমেট্রি কি, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করো, আমি এখন বোঝাচ্ছি। আয়োডোমেট্রি হলো যখন হচ্ছে আয়োডিন পাওয়া যায়, মানে কোনো একটা রিয়াকশন হচ্ছে, এখানে আমি লিখছি, ধরো কোনো একটা রিয়াকশন হচ্ছে, তখন যখন আমরা আয়োডিন উৎপন্ন হবে তখন তাকে কি বলা হয়? আয়োডোমেট্রি, ঠিক আছে? আয়োডোমেট্রি। কিন্তু যদি রিয়াকশনের ক্ষেত্রে আয়োডিন আমাদের বাদ থেকে দিতে হয়, সাপ্লাই করতে হয়, আয়োডিন আমরা দিচ্ছি, তখন তাকে কি বলা হয় না আয়োডিমেট্রি, ঠিক আছে? ডোমেট্রি কখন হবে? আয়োডোমেট্রি যখন আমরা আয়োডিন পাবো, বারবার মনে রাখো, আয়োডিন যখন পাবো কোনো একটা রিয়াকশন থেকে তখন তাকে বলে আয়োডোমেট্রি। আর আয়োডিমেট্রি মানে আয়োডিন তাকে অলরেডি দিতে হয়, রিয়াকশনটার জন্য আয়োডিন দিতে হয়। তাহলে বেসড অন দ্য আয়োডিন, এ দেখো লিবারেশন মানে কি উৎপন্ন হচ্ছে, আর অর কনজাম্পশন মানে যখন লিবারেশন হয়, যখন উৎপন্ন হয় তখন তাকে বলা হয় আয়োডোমেট্রি, আর যখন দিতে হয় তখন তাকে বলা হয় আয়োডিমেট্রি, ঠিক আছে? এখানে কিছু কমন টাইট্রেশন নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে রেডক্স রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, যেমন আয়রনের সঙ্গে KMnO4, H2O2 এর সঙ্গে KMnO4, কপার 2+ এর সঙ্গে N2H2O3, এগুলো।
দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে কি না আয়োডিন হচ্ছে উৎপন্ন হয়, এই যে যখন কপার ভার্সাস Na2H2O3 টাইট্রেশন করা হবে তখন হচ্ছে আয়োডিন পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় আয়োডিমেট্রিক রিয়াকশন। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয় না আয়োডিমেট্রিক রিয়াকশন। তাহলে এখান থেকে তোমরা একটা মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলে যে রেডক্স টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন। এবার দেখো কমপ্লেসোমেট্রিক টাইট্রেশন, এটাও আমরা কিন্তু অনার্সে প্র্যাকটিক্যাল করতাম, বুঝলে, এটাও কিন্তু অনার্সে প্র্যাকটিক্যাল করতাম বিভিন্ন যখন মেটাল আয়নের সঙ্গে যে চিলেট কমপ্লেক্স বানিয়ে তারপরে হচ্ছে পরে তার টাইট্রেশন করাতাম, তো সেই প্রসেসগুলোকে বলা হয় কমপ্লেসোমেট্রিক টাইট্রেশন বা ইডিটিএ টাইট্রেশন। আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম যে ইডিটি এর ফুল ফর্ম কি, এখানে কিন্তু লেখা নেই, তোমরা লিখো যে ইডিটি এর ফুল ফর্ম কি। যে কমপ্লেসোমেট্রিক টাইট্রেশন বা ইডিটিএ টাইট্রেশন বলা হয় এটা কিনা যে বেসড অন দ্য ফর্মেশন অফ স্টেবল ওয়াটার সলিউবল কমপ্লেক্স বিটুইন মেটাল আয়ন অ্যান্ড লিগ্যান্ড। এখানে লিগ্যান্ডটা কি না, লিগ্যান্ড তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়েছো, লিগ্যান্ড হচ্ছে ইডিটিএ ইউজ করা হয়। তো সেইটা হচ্ছে কি করে যে মেটাল যেগুলো থাকে ধরো মেটাল 2+, সেগুলো কিনা বিভিন্ন রকম চিলেট কমপ্লেক্স তৈরি করে যেটা কিনা ওয়াটারে হাইলি সলিউবল হয় আর একটা ফর্ম স্টেবল কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, এই কমপ্লেক্সটা তৈরি হলো, তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টাইট্রেশন করে এই মেটালের কতটা পরিমাণ মেটাল আছে সেইটা আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, সেটাকে কি বলা হয় না কমপ্লেসোমেট্রিক টাইট্রেশন। এখানে হচ্ছে কি কি ইন্ডিকেটর ইউজ করা হয় না ইরিক্রোম ব্ল্যাক টি আর মিউরক্সাইড। ইরিক্রোম ব্ল্যাক টি কখন ইউজ করা হবে, যদি মেটালটা ক্যালসিয়াম 2+ বা ম্যাগনেসিয়াম 2+ হয়, আর মিউরক্সাইড শুধুমাত্র ক্যালসিয়ামের ক্ষেত্রে, শুধুমাত্র ক্যালসিয়ামের ক্ষেত্রে। কিন্তু এখানে এই যে কমপ্লেসোমেট্রিক টাইট্রেশন হয় এখানে কিছু কন্ডিশনও মেনে চলতে হবে। সেই কন্ডিশনটা কি না, যে সলিউশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে বাফার সলিউশন, তার মধ্যে পিএইচ কত 10, এগুলো কিন্তু নোট করে রাখো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, বুঝলে। বললো যে কমপ্লেসোমেট্রিক টাইট্রেশনে যে বাফার সলিউশনটা হয় তার পিএইচটা কত, সেটা কিন্তু 10 হয়। ফর কিসের জন্য না ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম। কোন ইন্ডিকেটর ইউজ করা হয় এই পদ্ধতিতে, ইরিক্রোম ব্ল্যাক টি। ঠিক আছে, আর ইডিটিএ একটা যে হেক্সাডেন্টেড লিগ্যান্ডস, এই যে হেক্সাডেন্টেড পেন্টাডেন্টেড এগুলো কি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে ভালো করে লেখা আছে, ওখান থেকে পড়ে নেবে। মোটামুটি এখানে শুধু মনে রাখো ইডিটি হচ্ছে হেক্সাডেন্টেড, হেক্সাডেন্টেড মানে কি এই মেটালের সঙ্গে 6 দিক থেকে জয়েন্ট এরকম লাগবে। ঠিক আছে, এই যে মেটাল 2+ আছে এর সঙ্গে 6 দিক থেকে বন্ড করবে ইডিটিএ, এই জন্য এটাকে বলা হয় হেক্সাডেন্টেড। অ্যাপ্লিকেশন কি না ডিটারমিনেশন, এই যে কমপ্লেসোমেট্রিক টাইট্রেশন এর অ্যাপ্লিকেশন কি না ডিটারমিনেশন অফ ওয়াটার হার্ডনেস, যে ক্যালসিয়াম 2+ কত আছে বা ম্যাগনেসিয়াম 2+ কত আছে সেগুলো ডিটারমাইন করার জন্য কিন্তু এই কমপ্লেসোমেট্রিক টাইট্রেশনটা ইউজ করা হয়। এই পদ্ধতিতে কি কি মেটাল আমরা পেতে পারি, যেমন জিঙ্ক 2+, কপার 2+, লেড 2+, অ্যালুমিনিয়াম 3+, আয়রন 3+, এই সমস্ত মেটালগুলো ডিটারমাইন করার জন্য কিন্তু এই টাইট্রেশন পদ্ধতিটা ইউজ করা হয়। এরপর হচ্ছে দেখো এই যে এতক্ষণ ধরে আমি মোটামুটি আলোচনা করলাম তার একটা সামারি ভার্সন এটা দেখতে পারো, যে জেনারেলি কোন কোন ক্যাটায়নগুলো কোন কোন মেথডে ইউজ করা হয় আর কি কি রিয়েজেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, এখানে ক্যাটায়নগুলো আলোচনা করেছি, এখানে অ্যানায়নগুলো। যেমন ক্যাটায়ন জেনারেলি যে মানে কমন ক্যাটায়ন তোমাদের সিলেবাস আছে না, কমন অ্যানায়ন আর কমন ক্যাটায়ন। তো কমন ক্যাটায়ন যেমন বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+ কে ডিটারমাইন করার জন্য মানে কতটা পরিমাণ তোমার স্যাম্পেলের মধ্যে বেরিলিয়াম 2+ আছে সেই মেথডটা কি না গ্যাভিমেট্রিক। সেখানে কি ইউজ করা হয়, H2SO4 রিয়েজেন্ট ইউজ করা হয়। ওই যে প্রেসিপিটেশন বলছিলাম না, প্রেসিপিটেশন পদ্ধতির সময় হচ্ছে কি বাতে কি ইউজ করা হয় H2SO4, তার জন্য কি PaSO4 এর এই যে পিপিটি বলেছি আমরা, প্রেসিপিটেশনকে অনেক সময় পিপিটি বলা হয়, BaSO4 এর পিপিটি বা প্রেসিপিটেশন পড়তো। একই রকম ভাবে ক্যালসিয়ামের জন্য কি, ক্যালসিয়ামের এক্ষুনি আমরা আলোচনা করেছি একটু আগেই কমপ্লেসোমেট্রি প্রসেস, এখানে ইডিটি এর সাহায্যে করা হয়। কত পিএইচ এ না পিএইচ 10। ঠিক আছে, আর তখন হচ্ছে কোন ইন্ডিকেটরটা ইউজ করা হয় না ইরিক্রোম ব্ল্যাক টি, বুঝে গেল। আয়রন 2+ বা আয়রন 3+ এর জন্য আমরা রেডক্স টাইট্রেশন ইউজ করি। ঠিক আছে, আয়রন 2+ বা আয়রন 3+ এর জন্য কি ইউজ করি, রেডক্স টাইট্রেশন। কিসের সাহায্যে না হয় KMnO4 এর টাইট্রেশন করব বা K2Cr2O7 দিয়ে টাইট্রেশন করি। জিঙ্ক 2+, এক্ষুনি আমরা আলোচনা করেছি আগের স্লাইডে। কমপ্লেসোমেট্রিক, এখানে হচ্ছে যে লিগ্যান্ডটা ইউজ করা হয় সেটা কি না এডিটিএ। কমন অ্যানায়ন যেমন আছে তোমার Cl-, SO4 2-, I-, CO3-, সেগুলো কোন কোন মেথডের সাহায্যে এখানে পুরো লেখা আছে, তোমরা এই টেবিলটা বানিয়ে রাখতে পারো নিজেদের খাতাতে বা নোটে। আর কোন কোন রিয়েজেন্টগুলো ইউজ করা হয় এখানে, আর কি কোন পিপিটি হয় বা কি ধরনের ট্র্যাডিশন সব কিছু এখানে কিন্তু একটু শর্ট ফর্ম করে দেওয়া আছে, বুঝলে। এবার হচ্ছে দেখো প্রিকারশন ইন দ্য অ্যানালাইসিস, মানে এই যে অ্যানালাইসিসগুলো করবো আমরা
কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। এখানে যে প্রিকশন মানে হচ্ছে সতর্কতা, কি কি সতর্কতা করতে হয়, যেমন কিনা ইউজ পিওর রিয়েজেন্টস, যে পিওর রিয়েজেন্ট ইউজ করতে হয়, ডিস্টিল ওয়াটার ইউজ করতে হয়। তারপরে যেমন কমপ্লেসিমেট্রির ক্ষেত্রে কিনা পিএইচটা মেনটেন করতে হবে, সেখানে হচ্ছে 10 পিএইচ মেনটেন করতে হবে। এইগুলো অ্যাভয়েড কন্টামিনেশনস, মানে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কিছু যেন বাদ থেকে মিক্স হয়ে যায়, সেগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে, বুঝলে। এবার হচ্ছে এই প্রসেসগুলোর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। দেখো প্রত্যেকটা প্রসেসের কিছু অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। যেমন কি গ্যাভিমেট্রিকের ক্ষেত্রে এটা হচ্ছে হাই অ্যাকুরেসি, খুব ভালো অ্যাকুরেসির সাহায্যে আমরা গ্যাভিমেট্রিক প্রসেসের সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারি যে কোন মেটাল বা অ্যানায়ন কতটা পরিমাণ তোমার কম্পাউন্ডে আছে সেটা আমরা। কিন্তু প্রসেসটা হচ্ছে টাইম কনজিউমিং। তুমি দেখো প্রথমে পিপিটি করো, তারপরে হচ্ছে তাকে সেটেল ডাউন হতে দাও, তারপরে তাকে ফিল্টার করো, তারপরে তাকে ড্রাই হও, তারপরে ওয়েট করো, সে অনেকটা বড় প্রসেস। টাইট্রোমেট্রিকটা কি অ্যাডভান্টেজটা কি না, খুব তাড়াতাড়ি জাস্ট একটা টাইট্রেশন করলাম আর আমরা পেয়ে গেলাম জিনিসটা। কিন্তু রিকোয়ারেজ প্রিসাইজ এন্ড পয়েন্ট ডিটেকশনস। দেখো অনেক সময় আমরা যখন কলেজে প্র্যাকটিক্যাল করতাম তখন চারজন করে একটা ব্যাচ করাতো, বুঝলে। তখন এই যে এনএওএইচ ভার্সাস যখন অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন হতো না, এই যে অক্সালিক অ্যাসিড তোমরাও হয়তো প্র্যাকটিক্যাল করেছো, গ্রুপে প্র্যাকটিক্যাল করেছো। তো আমরা যে চারজন যখন প্র্যাকটিক্যাল করতাম, এখান থেকে ফেনোথিলিন অ্যাড করতাম, পিঙ্ক কালার হয়তো লাইট পিঙ্ক কালার এসে গেছে, কিন্তু অনেকে তার মধ্যে দুজন বা একজন বলছে না না পিঙ্ক কালার আসেনি, এখনো অ্যাড করে জেনে হয়েছে। কেউ বলছে আরে এসে গেছে, হয়তো আসেনি পিঙ্ক কালার, কিন্তু অনেকে বলছে যে আরে এসে গেছে, ওই তো দেখা যাচ্ছে পিঙ্ক কালার। তো এই যে অ্যাকুরেসিগুলো তখন এই ইন্ড পয়েন্ট ডিটেকশনের ক্ষেত্রে কিন্তু ভুলভাল হয়ে যায়। তো এনওএইচের ভলিউমের কি পরিবর্তনটা ভুলভাল হয়ে যায়। তো আমরা সেখান থেকেও কিন্তু অ্যাকুরেট ভ্যালুটা কিন্তু খুব মানে ভালো করে ডিটারমাইন করতে হয়। এই জন্য হচ্ছে এই টাইট্রেশনের ক্ষেত্রে যে টাইট্রোমেট্রিক এর ক্ষেত্রে ইন্ড পয়েন্ট ডিটেকশনটা কিন্তু অনেক টাফ। যেমন কেএমএনও4 এর ক্ষেত্রে যে লাইট পার্পেল কালার আছে, তুমি লাইট এসে গেছে না ডিপ পার্পেল কালার এসে গেছে, অনেকে কেএমএনও4 অ্যাড করেই যাচ্ছে, পার্পেল কালার এসে গেছে তাও অ্যাড করে যাচ্ছে। তো তখন হচ্ছে ভুলভাল রিডিং হয়ে যাবে, তো আমরা ভুলভাল প্রেডিকশন করতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে এখানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ টাইট্রোমেট্রিকের ক্ষেত্রে, বুঝছো। এবার হচ্ছে কিছু কোশ্চেন আমরা আলোচনা করবো এখান থেকে, যে কোশ্চেনগুলো এই যে টপিকটা করলাম আমরা, সে তার কিছু কোশ্চেন আমরা আলোচনা করবো এখানে। যেমন 1 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, 1 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ দ্য গ্যাভিমেট্রিক অ্যানালিসিস। তোমাদের কোনটা মনে হচ্ছে? ইউজ অফ স্ট্রং অ্যাসিড, বলছে নিম্নলিখিত কোনটা গ্যাভিমেট্রিক বিশ্লেষণের জন্য একটি প্রাথমিক শর্ত, মানে প্রাইমারি রিকোয়ারমেন্টস কোনটা? ইউজ অফ স্ট্রং অ্যাসিড, ফরমেশনস অফ ভোলাটাইল প্রোডাক্ট, ফরমেশনস অফ পিওর স্টেবল অ্যান্ড স্পেরিংলি সলিউবল প্রেসিপিটেট, ইউজ দ্য রেডক্স ইন্ডিকেটর। সি, অপশন সি, তাই না, যে ফরমেশন অফ পিওর স্টেবল অ্যান্ড স্পেরিংলি সলিউবল প্রেসিপিটেট, কারণ প্রেসিপিটেটটা প্রথমে হচ্ছে তোমার বানানোটাই ইম্পর্টেন্ট গ্যাভিমেট্রিক অ্যানালিসিসের ক্ষেত্রে, তো অপশন সি হয়ে যাবে ঠিক। 2 নম্বরে দেখো বেরিয়াম আয়ন, বেরিয়াম আই Pa2+, বেরিয়াম আয়ন ইজ এস্টিমেটেড বাই গ্র্যাভিমেট্রিক্যালি বাই দ্য প্রেসিপিটেশন অ্যাজ, আমি একটু আগেই ডিসকাস করেছি বারবার, যে বেরিয়াম 2+ পেড করার জন্য যে প্রেসিপিটেটটা ফেলানো হয় সেই প্রেসিপিটেটটা কি হয়? BaSO4। আর এখানে কি রিয়েজেন্ট ইউজ করা হয়? H2SO4 ইউজ করা হয় বাদ থেকে, তাই না। তো এখানে কি হবে? অপশন সি বলছে বেরিয়াম আয়ন ইজ এস্টিমেটেড গ্র্যাভিমেট্রিক্যালি বাই দ্য প্রেসিপিটেটিং এজ, মানে বেরিয়াম আয়নকে গ্র্যাভিমেট্রিক পদ্ধতিতে কি রূপে নির্ণয় করা হয়? কোন প্রেসিপিটেট? BaSO4, তাই না। সিতে কি বলেছে দেখো, নিকেল ইজ এস্টিমেটেড গ্র্যাভিমেট্রিক ইউজিং, নিকেলের জন্য কি ইউজ করা হতো? আমি বলেছি না DMG ইউজ করা হতো, সেই যে তার কমপ্লেক্সটা কি হতো? নিকেল DMG এর হোল 2, এইভাবে ইউজ করা হতো। তো সেখানে যে বাদ থেকে যে মানে রিয়েজেন্টে ইউজ হতো সেটা কি? DMG, নিকেলের ক্ষেত্রে, বুঝে গেল, নিকেলের ক্ষেত্রে DMG। এই যে EDTA কখন ইউজ হয় বলো তো, কখন ইউজ হয়? EDTA তো কমপ্লেক্সিমেট্রি টাইট্রেশনের ক্ষেত্রে ইউজ হয়, তাই না। তাহলে এখানে অ্যান্সারটা হবে বি, যে নিকেল গ্র্যাভিমেট্রিক পদ্ধতিতে কি ব্যবহার করে নির্ণয় করা হয়? DMG, সেটাই হচ্ছে নিকেল DMG এর হোল 2 এরকম প্রেসিপিটেট পড়তো, সেখান থেকে আমরা নিকেল প্রেডিক্ট করতে পারি, তাই না। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে EDTA, এই যে EDTA ইজ কমপ্লেক্সিমেট্রি টাইট্রেশন অ্যাজ, মানে এই যে কমপ্লেক্সিমেট্রি টাইট্রেশন হয় সেখানে EDTA কি হিসেবে, মানে EDTA ইন কমপ্লেক্সিমেট্রি টাইট্রেশন অ্যাক্ট অ্যাজ, বলো, মনোডেন্টাল লিগ্যান্ডস, হেক্সাডেন্টাল লিগ্যান্ড, বাইডেন্টাল লিগ্যান্ডস না ক্যাটালিস্ট? EDTA কমপ্লেক্সিমেট্রি টাইট্রেশনের ক্ষেত্রে কি হেক্সাডেন্টেড। এক্ষুনি বললাম না যে এই যে ধরো M2+ একটা মেটাল আছে, সেটা 6 দিক থেকে এরকম বন্ড করে EDTA, তাই জন্য হচ্ছে এটাকে বলা হেক্সাডেন্টাল লিগ্যান্ড, ঠিক আছে। 5 নম্বরটা কি?
না ইন ইডিটিএ টাইটেশন মানে কমপ্লেসিমেট্রি টাইটেশন হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ফর ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+? বলো, ফেনোথিলিন, ইথিলিন অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, এরিক্রোম ব্ল্যাক টি, ডাইফেনাইলামিন কমপ্লেসিমেট্রিকের ক্ষেত্রে। অপশান সি হবে এরিক্রোম ব্ল্যাক টি, কারণ তোমার হচ্ছে কমপ্লেসিমেট্রি টাইটেশনের ক্ষেত্রে দু ধরনের আমরা ইন্ডিকেটর ইউজ করি, এরিক্রোম ব্ল্যাক টি আর কি মিউরক্সাইড। মিউরক্সাইড কখন? শুধু যখন এখানে দেখো ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম বলেছে, যখন শুধু ক্যালসিয়াম 2 থাকতো তখন মিউরক্সাইড ইউজ করতাম। ঠিক আছে, আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, যদি কারো মনে না থাকে সে একটু পিছিয়ে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তো এরিক্রোম ব্ল্যাক টি বা এটাকে ইবিটিও বলা হয়, ইবিটিও শর্ট ফর্ম বলা হয়। ঠিক আছে, ইবিটি এর ফুল ফর্মই হচ্ছে এরিক্রোম ব্ল্যাক টি। আর তোমাদের একটা টাস্ক দিয়েছি আমি ইডিটি এর ফুল ফর্ম কি সেটা লেখার জন্য, নাহলে এখানে তোমরা ইডিটিএ পড়ে যাচ্ছ, দেখা যাবে ফুল ফর্ম দিয়ে কোশ্চেন দিয়ে দিয়েছে 500 মার্ক। তাই জন্য প্রত্যেকটা শর্ট ফর্মের ফুল ফর্ম কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো 6 নম্বর কি না ইন অ্যাসিড বেস টাইটেশন মিথাইল অরেঞ্জ ইউজড হোয়েন। এই দেখো কোশ্চেনটা করে দিয়েছে, ইন অ্যাসিড বেস টাইটেশন মিথাইল অরেঞ্জ কখন ইউজ করা হয়? উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক বেস স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড উইক বেস। এই দেখো অপশন ডি হচ্ছে এটা, এর ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ। তাহলে তোমাদের বলছি ফেনোথিলিন কখন ইউজ করা হবে? এই 4টা অপশনের সঙ্গে ফেনোথিলিন ইন্ডিকেটর কখন ইউজ করা হবে? অপশন কোশ্চেন 6 কি বলেছে? ইন অ্যাসিড বেস টাইট্রেশন মিথাইল অরেঞ্জ ইউজড হোয়েন, যে মিথাইল অরেঞ্জ অ্যাসিড বেস টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ কখন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে যখন স্ট্রং অ্যাসিড উইক বেস। আমি তোমাদের কোশ্চেন করছি ফেনোথিলিন কখন ইউজ করা হবে? এই 4টা অপশন যদি দেওয়া থাকে বলো। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট রেডক্স টাইটেশন? নিচের মধ্যে এই যে টাইটেশনগুলো দেওয়া আছে HClNOH, KMnO4 আয়রন, AgNO3Cl- আর EDTA ক্যালসিয়াম 2+, এই 4টার মধ্যে রেডক্স টাইটেশন মানে যেখানে অক্সিডেশন রিডাকশন আমি অলরেডি ওখানে দিয়েছিলাম কিছু যে কমন টাইটেশন। ঠিক আছে, প্রত্যেকটারই কমন টাইটেশন দেওয়া আছে, দেখো স্লাইডে গিয়ে প্রত্যেকটা অ্যাসিড বেস, রেডক্স, কমপ্লেসিমেট্রি প্রত্যেকটা কিন্তু কিছু কিছু এক্সাম্পল আমি দিয়েছি কমপ্লেসিমেট্রি টাইটেশনের ক্ষেত্রে। তো সেই অপশান থেকে সেইখান থেকে তোমরা এখানে দেখতে পারো যে অপশন বি KMnO4 ভার্সেস আয়রন 2+, আমি সেখানে পিপিটিতে দিয়েছি কি আয়রন 2+ ভার্সেস KMnO4। তো এটাকেই জাস্ট ঘুরিয়ে এখানে কোশ্চেন দিয়েছে যে KMnO4 ভার্সেস আয়রন 2+। এরকমই হতেই পারে যে তোমরা জেনারেলি পড়েছো উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস টাইটেশন করা হয় তখন ফেনোথিলিন ইউজ করা হয়, তোমাকে কোশ্চেনে দিয়ে দিল স্ট্রং বেস ভার্সেস উইক অ্যাসিড, তাহলে কি তুমি পারবে না? এটাও ফেনোথিলিন ইউজ করা হয়, শুধু জাস্ট এই দুটোকে ঘুরিয়ে দিয়েছে। এর মানে এই নয় যে কোশ্চেন ভুল বা অন্য কিছু ইন্ডিকেটর ইউজ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেমি ইন্ডিকেটর ইউজ হয় ফেনোথিলিন। সেরকমই আমি হচ্ছে স্লাইডে দিয়েছি আয়রন 2+ ভার্সেস KMnO4 একটা রেডক্স টাইটেশন, এখানে কোশ্চেনে KMnO4 ভার্সেস আয়রন 2+ দিয়েছে, বুঝলো? দুটোই কিন্তু সেম, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে বি। 8 নম্বরে কি বলেছে যে KMnO4 ইউজড অ্যাজ, KMnO4 কি হিসেবে ইউজ হয়? রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, প্রেসিপিটেটিং এজেন্ট না কমপ্লেক্সিং এজেন্ট? দেখো এটাও লেখা আছে পিপিটিতে যে KMnO4 যেটা ইউজ হয় সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ হয়, বা ব্র্যাকেটে দেখো লেখা আছে সেলফ ইন্ডিকেটর, ব্র্যাকেটে কি লেখা আছে? সেলফ ইন্ডিকেটর। তো KMnO4 ইজ ইউজড এজ অক্সিডাইজিং এজেন্ট, অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে। 9 নম্বরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেলফ ইন্ডিকেটর? এই দেখো কোনটা? HCl সেলফ ইন্ডিকেটর না, K2Cr2O7 সেলফ ইন্ডিকেটর না, EDTA সেলফ ইন্ডিকেটর না, KMnO4 হচ্ছে সেলফ ইন্ডিকেটর। সেলফ ইন্ডিকেটর মানে কি? যখন আমরা কোনো সলিউশনে KMnO4 অ্যাড করি, যখন টাইটেশনটা কমপ্লিট হয়ে যায় তখন KMnO4 নিজে থেকেই একটা পার্পল কালার দিয়ে দেয়, তার জন্য এটাকে বলা হয় সেলফ ইন্ডিকেটর। ঠিক আছে, 10 নম্বর কি হুইচ ইজ দ্য কারেক্ট pH অফ EDTA টাইটেশনস অফ ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম? এই দেখো বাফার সলিউশন ইউজ হয় কমপ্লেসিমেট্রি টাইটেশনের ক্ষেত্রে, সেই বাফার সলিউশনের pH কত? 10 বলেছি, দেখো ওখানে অপশন সিতে আছে 10, pH কত? 10, pH 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে কমপ্লেসিমেট্রি রিঅ্যাকশনের ক্ষেত্রে বা EDTA টাইটেশন, এবার দেখো তোমাদের হচ্ছে এরকম এগুলো হচ্ছে তোমার কমন সেন্স বলতে পারি। এখানে EDTA টাইটেশন বলে দিয়েছে, কেউ হয়তো মানে ভয় পেয়ে যাবে যে EDTA টাইটেশনটা কি? EDTA টাইটেশন, EDTA কোন টাইটেশনের ক্ষেত্রে ইউজ হয়? কমপ্লেসিমেট্রি টাইটেশন। তো কমপ্লেসিমেট্রি টাইটেশনও বলতে পারে,
বা ইডিটিএ টাইট্রেশনও বলতে পারে। তো তখন পিএইচ যে বাফার সলিউশনটি ইউজ হয় তার পিএইচ কত না 10। তাহলে তোমরা পড়ে যাচ্ছ কোশ্চেন মানে হয়তো নোটস বা বই থেকে পড়ে যাচ্ছ যে কমপ্লিসিমেট্রি টাইট্রেশনে যে বাফারটা ইউজ হয় তার পিএইচ হচ্ছে 10, কিন্তু কোশ্চেনে তোমাদের দিয়ে দিল ইডিটিএ টাইট্রেশন, তাহলে কি তুমি ছেড়ে আসবে? সেটা নয়, কারণ তোমাদের একটু মনে রাখতে হবে যে ইডিটিএ কমপ্লিসিমেট্রি টাইট্রেশনে ইউজ হয়, তার মানে সেমই হবে অ্যান্সার, ঠিক আছে, পিএইচ 10ই হবে, বুঝলে। এবারে যে তোমাদের জন্য কিছু কোশ্চেন এখানে দিয়েছি, এগুলো তোমরা নিজেরা করো, বুঝলে। এখানে আমি অ্যান্সার বলবো না, এগুলো তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য। 11 নম্বর দেখো, হুইচ ইজ দ্য প্রেসিপিটেট ফর্মড ইন ক্লোরাইড এস্টিমেশন, মানে কি সিএল মাইনাস এস্টিমেশনের জন্য যে প্রেসিপিটেটটা হয় গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসের ক্ষেত্রে, সেই প্রেসিপিটেটটা কি? AgNO3, AgCl, NaCl না BaCl2? তোমরা অ্যান্সারটা করো, ঠিক আছে। 12 নম্বরে কি কমপ্লিসিমেট্রি টাইট্রেশন ইজ ইউজড ফর, মানে কমপ্লিসিমেট্রি টাইট্রেশনটা কিসের জন্য ব্যবহার করা হয়? রেডক্স রিঅ্যাকশন, ওয়াটার হার্ডনেস ডিটারমিনেশন, আয়োডিন ডিটারমিনেশন বা এস্টিমেশন, ভিটামিন সি অ্যানালিসিস। এগুলো সব পিপিটিতে আমি লিখেছি বা বলেছি, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার করো। 13 নম্বর কি বলছে যে টাইট্রেশন অফ Na2CO3 উইথ HCl শো হাউ মেনি এন্ড পয়েন্ট, ঠিক আছে। যে যখন আমরা Na2CO3 এর টাইট্রেশন করব কিসের সঙ্গে ভার্সাস HCl, তখন কতগুলো এন্ড পয়েন্ট থাকে? টাইট্রেশনে একটা এন্ড পয়েন্ট থাকে, তাহলে এক্ষেত্রে কতগুলো থাকে? একটা থাকে না দুটো থাকে না তিনটে থাকে না একটাও থাকে না, ঠিক আছে। 14 নম্বরটা দেখো, দ্য মেন সোর্স অফ এরর ইন গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস, যে গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসের ক্ষেত্রে মেন যে মানে তুমি এরর পাবে সেটা কি? এন্ড পয়েন্ট এরর, ইন্ডিকেটর এরর, ইনকমপ্লিট প্রেসিপিটেশন না টাইট্রেশন স্পিড? কোশ্চেনগুলো দেখো, যে মেন সোর্স অফ এরর, যে গ্র্যাভিমেট্রিক বিশ্লেষণের প্রধান ত্রুটির উৎস কি, মানে মেন যে আমাদের গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস করার জন্য যে অসুবিধাটা ফেস করতে হয় সেটা কি? এন্ড পয়েন্ট এরর না ইনকমপ্লিট প্রেসিপিটেশন না ইনকমপ্লিট ইন্ডিকেটর এরর না টাইট্রেশন স্পিড? অ্যান্সার তোমরা করো, ঠিক আছে। 15তে কি বলছে যে ফিল্টারেট শুড বি টেস্টেড ফর, মানে কি দ্য ফিল্টারেট শুড বি টেস্টেড ফর, মানে পরিশ্রবণ। এই যে দেখো ফিল্টারেট বলেছে, পরিশ্রবণের পর দ্রবণের কি পরীক্ষা করা উচিত? কালার, রিমেনিং আয়ন, বয়লিং পয়েন্ট না অর্ডার মানে গন্ধ? কালার তো তোমরা জানো সবাই, রিমেনিং আয়ন মানে কোন আয়ন থেকে গেছে ফিল্টারের উপর, আর বয়লিং পয়েন্ট না অর্ডার মানে গন্ধ আর কি, ঠিক আছে। তো কোন অ্যান্সারটা হবে, বুঝে গেল। এরপর হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে এখানে ক্লাসে আলোচনা করবো, সেগুলো হচ্ছে আকরিক অ্যানালাইসিস অফ দ্য কমপ্লেক্স মেটেরিয়াল বলে তোমাদের সিলেবাসে দেওয়া আছে, যে অ্যানালাইসিস অফ দ্য কমপ্লেক্স মেটেরিয়াল মানে কি কমপ্লেক্স মেটেরিয়াল, যে তোমাদের বিভিন্ন ধরনের যে একটা মেটেরিয়াল দিয়ে দিল, সেখানে তোমরা কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ডিটারমাইন করবে কিসের না তার মধ্যে কি কি ধরনের কম্পাউন্ড আছে, তাদের সেপারেশন কিভাবে করতে হবে, তাদের পিউরিফিকেশন কিভাবে করতে হবে, তাদের বিভিন্ন রকম যে অ্যাডভান্স টেকনিক ইউজ করা হয় এই সেপারেশন বা পিউরিফিকেশনের জন্য, সেগুলো নিয়ে আমরা একটু এখানে আলোচনা করব। যেমন 1 নম্বর হচ্ছে ওরসের বাংলা কি? এই যে ওরস মানে হচ্ছে বাংলা হচ্ছে আকরিক, এখানে দেখো বাংলায় লিখেছি আকরিক। এই ওরস কি, এর ডেফিনেশন কি না ওরস আর ন্যাচারাল অকারিং মিনারেল এগ্রিগেটস হুইচ ফ্রম মেটাল আর এক্সট্রাক্টেড, মানে ওরস হচ্ছে একটা আকরিক, ধরলাম এটা একটা ওরস, এটা একটা আকরিক, এখান থেকে আমরা বিভিন্ন রকম মেটাল পাই, মানে মেটালের উৎস বলতে পারি এখানে, ঠিক আছে। বিভিন্ন ধরনের মেটাল পাই, যেমন আমরা এখানে আয়রন পেতে পারি, কপার পেতে পারি, অ্যালুমিনিয়াম পেতে পারি, জিঙ্ক পেতে পারি। তারপরে বিভিন্ন ধরনের ইম্পিউরিটিও থাকে তার মধ্যে, এই যে ওরস বা আকরিক এর মধ্যে ইম্পিউরিটিও থাকে, SiO2, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে। যে এই যে কমন টেকনিক কি, মানে তোমাকে ধরো একটা ওরস দিয়ে দিল, কিছু পরিমাণ 5 গ্রাম ওরস দিয়ে দিল বা আকরিক দিয়ে দিল, এবার বললো যে তুমি এখান থেকে আয়রনের এক্সট্রাক্ট করো। তো তুমি আয়রন এক্সট্রাক্ট করতে গেলে বা আয়রনকে যদি আলাদা করতে গেলে কি কি প্রসেস অ্যাপ্লাই করতে পারো, সেটা কি হয়? 1 নম্বর হচ্ছে গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, 2 নম্বর হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালাইসিস। সেই ভলিউমেট্রিক অ্যানালাইসিসের মধ্যে কি কি করবে না রেডক্স টাইট্রেশন আর ইডিটিএ টাইট্রেশন। ইডিটিএ টাইট্রেশন মানে কি কমপ্লিসিমেট্রি টাইট্রেশন। আর কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এই পদ্ধতিতে, যেমন AA, এটাকে বলা হয়
AAS বা AAS, সেটা কি অ্যাটমিক অ্যাডজসেন্ট স্পেকট্রোস্কপি। দেখো এই ইনস্ট্রুমেন্টে তোমার বেশি ডিটেলসে আলোচনা মানে পড়েও কিছু লাভ নেই। তো এই ইনস্ট্রুমেন্টগুলো থেকে অত বেশি কোশ্চেন আসবে না, তোমাদের শুধু একটু জেনে রাখো যে কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ হতে পারে একটা আকরিক থেকে, তার যে বিভিন্ন পদার্থ ধাতু থাকে বা ইম্পিউরিটি থাকে সেগুলোকে মানে আলাদা করতে কোন কোন ইনস্ট্রুমেন্ট জেনারেলি ইউজ হয়। AAS অ্যাটমিক অ্যাডজসেন্ট স্পেকট্রোস্কপি বা ICP-OES আর XRF এক্স রে ফ্লুরোসেন্স ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এইগুলো তোমাদের হচ্ছে জেনারেল যে ইনস্ট্রুমেন্ট টেকনিক সেগুলো ইউজ হয়। আর কোন কোন কমন টেকনিকের সাহায্যে আমরা ধাতু বা ইম্পিউরিটিকে আলাদা করতে পারি সেগুলো না, গ্যাভিমেট্রিক অ্যানালিসিস আর ভলিউমেট্রিক টাইটেশন বা টাইটোমেট্রিক মেথডস। এই টাইটোমেট্রিক মেথডের মধ্যে তোমার হচ্ছে পাবে রেডক্স টাইটেশন আর EDTA টাইটেশন। ঠিক আছে, অ্যালয়, অ্যালয় মানে কি দেখো, আকরিক ওরস আকরিক বলে দিলাম, তাহলে অ্যালয় কি হবে না, মিশ্র ধাতু, যেমন কি স্টিল, ব্রাস, এগুলো হচ্ছে মিশ্র ধাতু বলা হয়, এগুলোকে বলা হয় অ্যালয়। অ্যালয় মানে কি, যে দুই বা তার থেকে বেশি মেটাল বা নন মেটাল, ঠিক আছে, মানে দুই বা তার থেকে বেশি মেটাল হতে পারে, হয় দুটো বা তার থেকে বেশি মেটাল, বা মেটাল আর নন মেটাল মিক্স করে নিয়ে যেই কম্পাউন্ডটা আমরা পাই, যেই জিনিসটা পাই সেটাকে বলা হয় অ্যালয়। ঠিক আছে, এটাকে কি বাংলাতে কি বলে, মিশ্র ধাতু। ঠিক আছে, তো এই মিশ্র ধাতুর মধ্যে কি কি মেটাল আছে বা কি কি মেটাল নন মেটাল আছে সেইগুলো আমাদের যদি বের করতে বলে, পদ্ধতি বের করতে বলে, তাহলে আমরা কি কি মেথডস ইউজ করব না, কমপ্লেক্সোমেট্রিক টাইটেশন। ঠিক আছে, কমপ্লেক্সোমেট্রিক টাইটেশন, সেটা ইউজ করে আমরা এখান থেকে জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম ডিটারমাইন করতে পারি যে কত জিঙ্ক আছে বা কত পরিমাণ কপার আছে বা কত পরিমাণ অ্যালুমিনিয়াম আছে। আর তার জন্য যেটা ইউজ করা হয় লিগ্যান্ড কি, EDTA। বা আমরা ইউজ করতে পারি রেডক্স টাইটেশন, যেমন কপার 2+K আয়োডোমেট্রিক। দেখো আয়োডোমেট্রিক আর আয়োডিমেট্রিক কাকে বলে তোমরা এখানে আবার একবার মনে করে নাও। ঠিক আছে, তো কপার 2+ ডিটারমাইন করার জন্য আমরা আয়োডোমেট্রিক পদ্ধতি বা KMnO4 টাইটেশন করেও কিন্তু আমরা বের করতে পারি। গ্যাভিমেট্রিক, যদি নিকেল আমাদের বের করতে বলে তাহলে যে নিকেল DMG এর হোল টু কমপ্লেক্স বানিয়ে আমরা গ্যাভিমেট্রিক পদ্ধতিতে প্রেসিপিটেশন করে আলাদা করতে পারি। ঠিক আছে, এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় জেনারেলি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। AAS অলরেডি আমি আগের স্লাইডে বলেছি AAS এর ফুল ফর্ম কি, ICP-IES জেনারেলি ইউজ করা হয়। এর কিছু এক্সাম্পল আছে, যেমন ব্রাশ, তোমাদের এখান থেকে কোশ্চেন এমনিতে কোশ্চেন আসতে পারে যে ব্রাশের মধ্যে কি কি মেটাল থাকে। ব্রাশের মধ্যে কি কি থাকে, কপার আর জিঙ্ক। স্টেনলেস স্টিলে কি কি থাকে, আয়রন, ক্রোমিয়াম আর নিকেল। বুঝলে, এখান থেকে তোমাদের এরকম বলতে পারে যে ব্রাশ যে হয় তার মধ্যে কি কি থাকে বা ব্রাশ কন্টেন্টস বলে অপশন দিয়ে দিল, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ব্রাশের মধ্যে কপার আর জিঙ্ক থাকে। স্টেনলেস স্টিলে কি থাকে, আয়রন, ক্রোমিয়াম আর নিকেল থাকে। ঠিক আছে, যে মিক্স করে এগুলো হচ্ছে অ্যালয় তৈরি করে বা মিশ্র ধাতু তৈরি করে। বুঝে গেল? এবার দেখো ওয়াটার স্যাম্পল। ওয়াটার স্যাম্পল মানে তোমাকে একটা ওয়াটারের স্যাম্পল দিয়ে দিল, বললো যে এর pH কত বা এর হার্ডনেস কত, সফটনেস কত, সেইগুলো হচ্ছে তোমাদের কিন্তু ডিটারমাইন করতে, মানে প্র্যাকটিক্যাল ল্যাবে আমি ধরলাম বললো। তো এই ওই যে ওয়াটার স্যাম্পলটা তোমাদের কি কি ডিটারমাইন করতে বলতে পারে, যে হার্ডনেস, pH, TDS, তার মধ্যে কি মেটালস থাকতে পারে, নাইট্রেট সল্ট থাকতে পারে, ফসফেট থাকতে পারে, বা বিভিন্ন ধরনের পলিউটেন্ট বা টক্সিন যেমন লেড, মার্কারি, পেস্টিসাইড থাকতে পারে, বিভিন্ন রকম জিনিস থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ ওয়াটার স্যাম্পল অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, উদ্দেশ্য বলতে পারো। কোন কোন মেথডস ইউজ করা হয় ওয়াটার স্যাম্পল অ্যানালাইসিস করার জন্য, EDTA টাইটেশন, ঠিক আছে, টার্বিডিমেট্রিক টাইটেশন, ঠিক আছে, সালফেট এস্টিমেশন করার জন্য টার্বিডিমেট্রিক পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। স্পেকট্রোমেট্রিক, যেমন নাইট্রেট বা ফসফেট ডিটারমাইন করার জন্য। গ্যাভিমেট্রিক, যে সলিড যে কোনো মেটাল থাকতে পারে তার মধ্যে, যেমন লেড, Hg, মানে এই সমস্ত যে সলিড যেগুলো থাকে সেগুলো ডিটারমাইন করার জন্য গ্যাভিমেট্রিক প্রসেস। ক্রোমাটোগ্রাফি, GCMS বলা হয় এটাকে, ক্রোমাটোগ্রাফি মেথডস, বিভিন্ন রকম অর্গানিক পলিউটেন্ট বা অর্গানিক যে দূষক থাকে, জৈব দূষক, সেগুলো হচ্ছে শনাক্ত করার জন্য ইউজ করা হয়। আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড বা pH মিটার, pH মিটারের সাহায্যে আমরা pH দেখতে পারি, তাই না? তো এই মেথডগুলো জেনারেলি ওয়াটার স্যাম্পল অ্যানালাইসিস করার জন্য ইউজ হয়। ঠিক আছে, ওয়াটার স্যাম্পল অ্যানালাইসিস করার জন্য ইউজ হয়। দেখো এখানে আমি হয়তো অনেক ছোট ছোট করে দিচ্ছি, তোমাদের কাছে যদি এক্সট্রা নোটস বা বই থাকে তোমরা এখানে কিন্তু একটু ডিটেলসে পড়তে পারো। ঠিক আছে, এবার হচ্ছে এয়ার সলিউশন। তোমাকে কিছু পরিমাণ এয়ার দিয়ে দিল, হাওয়া দিয়ে দিল, বললো যে এটা তুমি অ্যানালাইসিস করো, ল্যাব মে বলে দিল। তো তুমি জেনারেলি কি করবে, অবজেক্টিভ মানে কি জেনারেলি সেই এয়ার সলিউশনটা নিয়ে কি করবে, স্যাম্পলটা নিয়ে।
যে তার মধ্যে কি কি গ্যাসিয়াস পলিউটেন্ট থাকে সেটা ডিটারমাইন করবে, যেমন SO2, NOx, CO, কার্বন মনোক্সাইড, ওজোন কত আছে। তারপর হচ্ছে পার্টিকুলার যে বিভিন্ন রকম মানে প্যারামিটার্স থাকে, সেই প্যারামিটার্সগুলো তোমরা দেখবে, যেমন PM2.5, PM10 এগুলো। তারপর তার মধ্যে কোনো ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আছে কিনা, ঠিক আছে, সেগুলোও তোমরা ডিটারমাইন করতে পারো ওয়াটার এয়ার স্যাম্পেলের মধ্যে। এইগুলো হচ্ছে মেন, মানে তোমাকে ধরো একটা এয়ার এয়ার স্যাম্পেল দিয়ে দিল, মানে একটা কিছু হাওয়া ভরে তোমাকে দিয়ে দিল, তো তুমি জেনারেলি তোমাকে বললো কি এটা অ্যানালাইসিস করো, তো তুমি জেনারেলি কি কি অ্যানালাইসিসগুলো করবে, যে তার মধ্যে কোনো গ্যাসিয়াস পলিউটেন্ট আছে কিনা, বা পার্টিকুলারলি যে তাদের যে প্যারামিটার থাকে বিভিন্ন ধরনের, যে সেই প্যারামিটারগুলো ম্যাচ করছে কিনা, বা তার মধ্যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আছে কিনা কিছু, সেগুলো করবে। যে যে টুলস বা মেথডসগুলো ইউজ করা আছে না, গ্যাস স্যাম্পলিং, টাইটেশন, যে গ্যাস স্যাম্পলিং আর টাইটেশন, সেটা কি না আয়োডোমেট্রিক মেথডস ফর কিসের জন্য, SO2 জন্য। যদি CO বা NOx এর জন্য কি করা হয়, স্পেকট্রোস্কোপিক মেথডস বিভিন্ন রকম NMR, UV, IR এগুলো ইউজ করতে পারো। গ্যাভিমেট্রিক ফিল্ট্রেশন মেথডস ফর পার্টিকুলার মেথডস, এগুলো হচ্ছে বিভিন্ন রকম আলাদা আলাদা মানে কম্পাউন্ড থাকলে আলাদা আলাদা ধরনের গ্যাভিমেট্রিক ফিল্ট্রেশন মেথড করবে। তারপরে যে গ্যাস ক্রোমাটোগ্রাফি, GC বলা হয়, গ্যাস ক্রোমাটোগ্রাফি মেথড সাহায্যে কি কোনো হাইড্রোকার্বন প্রেজেন্স আছে কিনা বা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্স আছে কিনা সেগুলো তোমরা ডিটারমাইন করবে। বা তোমার হচ্ছে অর্গানিক আর ইনঅর্গানিক স্যাম্পলের জন্য যদি বলে ইনঅর্গানিক বা অর্গানিক স্যাম্পল, ইনঅর্গানিক বা অর্গানিক স্যাম্পল মানে কি, ইনঅর্গানিক মানে কি, মানে বিভিন্ন রকম সল্ট, মিনারেলস, ফার্টিলাইজার, পিগমেন্টস বিভিন্ন রকম হতে পারে, সেগুলো কি কি মেথডের সাহায্যে তোমরা সেপারেট করবে বা অ্যানালাইসিস করবে। যেমন টাইটিমেট্রি, টাইটিমেট্রি মানে টাইটেশন, অ্যাসিড বেস, রেডক্স, এগুলোর জন্য এস্টিমেশনস অফ এটা কি K2Cr2O7 বা KMnO4 এর যে অ্যানায়নিক পার্ট MnO4 মাইনাস, গ্যাভিমেট্রিক প্রেসিপিটেশন, গ্যাভিমেট্রিক পদ্ধতিতে সাহায্যেও কিন্তু ইনঅর্গানিক যে সল্টগুলো থাকে সেগুলোর অ্যানালিসিস করার পদ্ধতি অ্যাকচুয়ালি মেন, ঠিক আছে। বা অর্গানিক বিভিন্ন রকম কম্পাউন্ড থাকে, সেগুলো কিভাবে অ্যানালাইসিস করবে বা কি কি প্রসেস অ্যাপ্লাই করবে, সেগুলো হচ্ছে যেমন TLC করে অনেকে, GC/LC মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি, লিকুইড ক্রোমাটোগ্রাফি, তারপর বিভিন্ন রকম টাইটেশন করা হয়, FTIR, NMR, UV ভিজিবল, এগুলো বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি একটা অর্গানিক কম্পাউন্ডের অ্যানালিসিস করতে পারো, ঠিক আছে। বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যাল মানে কি, তোমাকে একটা মেডিসিনের কোনো একটা কম্পাউন্ড দিয়ে দিল, তাহলে সেই মেডিসিনের কম্পাউন্ডটা দিলে তুমি কি কি ধরনের মানে জিনিস খোঁজার জন্য কি কি পদ্ধতি অ্যাপ্লাই করবে, বা কি কি জেনারেলি তোমার মাথাতে কি আসবে যে আমি কি করব। যদি তোমাকে একটা ড্রাগ স্যাম্পল বা মেডিসিনের কোনো স্যাম্পল দিয়ে দেয়, তুমি জেনারেলি তার মধ্যে প্রথম কি দেখবে না, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, মানে কি যে তার মধ্যে কি কি কম্পাউন্ড আছে। ধরো তোমাকে একটা প্যারাসিটামল দিয়ে দিল, এই প্যারাসিটামলটা একটা কোনো মানে সল্ট বা তোমার হচ্ছে মলিকুল দিয়ে তৈরি নয়, অনেকগুলো কম্পাউন্ড যে যুক্ত হয়ে গিয়ে একটা প্যারাসিটামল মেডিসিন তৈরি হচ্ছে। তো এই প্যারাসিটামলের মধ্যে কি কি কম্পাউন্ড আছে সেইগুলোকে বলা হয় API, ঠিক আছে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্ডিকেটর। কি কি কম্পাউন্ড নিয়ে তৈরি হয়েছে এই প্যারাসিটামলের যে একটা ট্যাবলেট তৈরি হয়েছে, এই ট্যাবলেটের মধ্যে কি কি আছে সেগুলো তোমরা পাবে। তারপরে কি তার মধ্যে ইম্পিউরিটি কি কি আছে, বা ডিগ্রেডেশন প্রোডাক্ট, মানে কি প্যারাসিটামলটাকে তুমি অনেকদিন ধরে রেখে দিলে, তাহলে কি প্যারাসিটামলটা হচ্ছে ডিগ্রেড হয়েছে, মানে অন্য কোনো কম্পাউন্ডে কনভার্ট হয়েছে, তাহলে সেটা হয়ে গেছে কিনা সেটাও তোমরা মেজার করতে হবে তোমাকে। বা ডোজেস, ফর্মস আর পিউরিটি, যে পিউরিটি কতটা পিওর আছে। ধরো একটা প্যারাসিটামল পিওর ছিল 100%, ঠিক আছে, কিন্তু কিছুদিন তুমি খোলা বাতাসে রেখে দিলে তো তার পিওরিটি কি 70%, 60% বা যাই হোক না কেন সেটা কনভার্ট হয়ে যায়, তো সেইটা তোমরা ডিটারমাইন করতে পারো। তার জন্য কি কি মেথডস ইউজ করা হয়, সে একই রকমভাবে টাইটোমেট্রিক, UV ভিজিবলস, HPLC, মাস স্পেকট্রোমিটার, কার্ল-ফিশার টাইটেশন, যে কার্ল-ফিশার টাইটেশন মানে কি, এই যে দেখো ময়েশ্চার, যে কতটা জল ঢুকে গেছে এর মধ্যে, সেগুলো ডিটারমাইন করার জন্য কার্ল-ফিশার টাইটেশন করা হয়। পিএইচ আর ডিজলিউশন টেস্টিং, যে পিএইচ টেস্ট করা হয়, বা এটা হচ্ছে ডিজলিউশন মানে কি কোনো পিএইচ এর কোনো চেঞ্জ হয়ে গেছে কিনা, ঠিক আছে। ধরলাম প্যারাসিটামলের পিএইচ 7, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে তার পিএইচটা চেঞ্জ হয়ে যাবে, সেই সমস্ত মেথডস কিন্তু এগুলোকে ইউজ করা হয়, বুঝতে গেল। এরপর হচ্ছে যে এই যে আমরা যে অ্যানালিসিস করি তার মধ্যে কি কি এরর আসতে পারে, মানে কি কি ধরনের এরর হতে পারে। যেমন কি ইনকমপ্লিট রিয়াকশন, যে আমরা যে বিভিন্ন রকম যে রিয়াকশন মানে করে তারপর হচ্ছে এই অ্যানালিসিস করি, সেইগুলো হচ্ছে ইনকমপ্লিট হতে পারে, বা যে রিয়েজেন্টগুলো ইউজ করছি সেগুলো ইম্পিওরও হতে পারে,
বা ইনস্ট্রুমেন্ট, যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মানে অ্যানালিসিসটা করছি সেই ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন নাও হতে পারে, অনেকদিন ধরে হয়তো ক্যালিব্রেশন করা হচ্ছে না। হিউম্যান এরর, কারণ আমরা নিজেরা ওয়িং করছি বা তোমার হচ্ছে জল মিশাচ্ছি বা সলভেন্ট মিশাচ্ছি, তার তো একটা এরর আসতেই পারে, হ্যাঁ। আবার ম্যাট্রিক্স ইন দ্য কমপ্লেক্স কম্পোজিশন, মানে ধরো এ প্লাস বি হয়ে হয়তো তুমি এক্সপেক্ট করছো সি প্রোডাক্ট হচ্ছে, কিন্তু অনেক সময় এটা সি না হয়ে ডি হয়ে যেতে পারে, তাই না? তো সেই জিনিসগুলো হতে পারে, এই ধরনের এররও আসতে পারে। তো এই ধরনের এরর কিন্তু তোমাদের হচ্ছে মেটেরিয়াল যে অ্যানালাইসিস করে সেই ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? তো এই এররগুলোকে তুমি মিনিমাইজ কিভাবে করবে, মানে ইউজ ব্ল্যাঙ্কস ও স্ট্যান্ডার্ড, মানে কি, যে তুমি যখন প্রত্যেকটা জিনিস ইউজ করবে সেটা স্ট্যান্ডার্ড বা ব্ল্যাঙ্ক দিয়ে প্রথমে ধরো এইচপিএলসি করছো, তো এইচপিএলসি করলে তুমি তোমার মলিকুলটা এইচপিএলসিতে করবে না, আর একটা স্ট্যান্ডার্ড সলিউশনও কিন্তু এইচপিএলসিতে সঙ্গে সঙ্গে টাইট্রেশন করতে দেওয়া হয়, বুঝলে? তো সেইভাবে ইউজ করতে পারি। রেপ্লিকেট অ্যানালাইসিস, মানে একটা প্রসেসকে বারবার করো, বারবার করলে কি হবে, যদি সেম রেজাল্ট আসে তাহলে আমরা বলতে পারি হ্যাঁ মেথডটা ঠিক আছে, তাই না? ক্যালিব্রেশন কার্ভ, মানে কি, যে ইনস্ট্রুমেন্টটাকে সবসময় ক্যালিব্রেশন করতে হয়, কারণ অনেক সময় ইনস্ট্রুমেন্টাল এরর আসতে পারে, তার জন্য ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেশন করতে হয়। প্রপার স্যাম্পল প্রিপারেশন, যখন আমরা স্যাম্পল কোনো তৈরি করি সেটাকে প্রপার ওয়েতে মানে ভালো করে স্যাম্পলটা তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে কিন্তু এই যে এররগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করা যেতে পারে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে কিছু কিছু কোশ্চেন আছে। এক নম্বর কি, এক নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অ্যানালাইন মেথড ইজ বেস্ট সুটেবল ডিটারমাইন ট্রাস মেটাল ইম্পিউরিটি ইন দ্য ওর, মানে কি, মানে আকরিকের মধ্যে যে ট্রাস মেটাল মানে যে মেটালগুলো থাকে সেইগুলো ডিটারমাইন করার জন্য আমরা কোন মেথডটা হচ্ছে বেস্ট সুটেবল মেথডস, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কপি, টাইটোমেট্রিক, এই যে ডবল এএস না আইআর, এই যে অপশান হবে সি ডবল এএস, ঠিক আছে? যে আকরিকের মধ্যে যে মেটাল কম্পাউন্ড থাকে সেই মেটালগুলো ডিটারমাইন করার জন্য সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ডবল এএস বা অ্যাটমিক অ্যাডজেশন স্পেকট্রোস্কপি, ঠিক আছে? সব থেকে সুটেবল মেথড সেটা। দুই নম্বর কি, হুইচ রিয়েজেন্ট ইজ ইউজড ইন ইডিটিএ টাইট্রেশন টু ডিটারমাইন ওয়াটার হার্ডনেস, মানে ওয়াটারের হার্ডনেসের জন্য ইডিটিএ যে টাইট্রেশনে কোন রিয়েজেন্টটা ইউজ করা হয়, KMnO4, HCl, এরিক্রোম ব্ল্যাক টি না ফেনফথিলিন? তোমরা সবাই জানো কমপ্লেসিমেট্রি টাইট্রেশন বা ইডিটিএ টাইট্রেশনের ক্ষেত্রে কি ইউজ করা হয়, এরিক্রোম ব্ল্যাক টি, এরিক্রোম ব্ল্যাক টি, তাই না? পরের কোশ্চেনটা, যে হুইচ পলিউটেন্ট গ্যাস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর অ্যাসিড রেন, যে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টির জন্য কোন অ্যাসিডটা হচ্ছে মেন দায়ী, কার্বন ডাইঅক্সাইড না, NO2 না, ওজোন না, SO2। সালফার ডাইঅক্সাইড হচ্ছে মেন হচ্ছে অ্যাসিড রেনের জন্য দায়ী, অ্যাসিড রেনের জন্য কে দায়ী না সালফার ডাইঅক্সাইড SO2, ঠিক আছে? এবার হচ্ছে 4 নম্বরের কোশ্চেন দেখো। 4 নম্বর বলেছে যে ইন গ্র্যাভিমেট্রিক এস্টিমেশন Ba2+ ইজ প্রেসিপিটেড অ্যাজ, এটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, Ba2+ কি প্রেসিপিটেড করে, এটা BaSO4, তাই না? Ba2+ গ্র্যাভিমেট্রিক এস্টিমেশনে Ba2+ ইজ প্রেসিপিটেড অ্যাজ কি BaSO4, তাই না? 5 নম্বরে দেখো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর মাল্টিভ্যালেন্ট অ্যানালিসিস ইন অ্যালয়, মানে যে মিশ্র ধাতু থাকে তাতে যে মাল্টিভ্যালেন্ট মানে কি, মানে মাল্টিপল এলিমেন্ট, যে মিশ্র ধাতু থাকে অ্যালয় যে থাকে তার মধ্যে যে মাল্টিপল এলিমেন্ট আমরা যদি ডিটারমাইন করতে চাই তার মধ্যে কোনটা হচ্ছে সব থেকে মোস্ট সুটেবল, ফ্লেম ফটোমেট্রি না, টাইট্রেশন সেটআপ না, পিএইচ মিটার না, আইসিপিওইএস হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে মিশ্র ধাতুর মধ্যে একাধিক মৌল বা মাল্টিপল এলিমেন্ট আমরা যখন অ্যানালাইসিস করি তখন হচ্ছে কোন ইনস্ট্রুমেন্টটা সব থেকে মানে ভালো আর কি, আইসিপিওইএস, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে ক্লোরাইড ইজ এস্টিমেটেড ইন ওয়াটার স্যাম্পল ইউজিং, ওয়াটারের মধ্যে ক্লোরাইড আছে কিনা সেটা এস্টিমেট করার জন্য কি ইউজ করা হয়, BaCl2 না, PbNO3 না, KMnO4 না, AgNO3 ইউজ করা হয়। যে একটা ওয়াটারের স্যাম্পলের মধ্যে ক্লোরাইড Cl- আছে কিনা সেটা ডিটারমাইন করার জন্য বাদ থেকে AgNO3 অ্যাড করা হয়, দিলে কি হবে AgCl এর হোয়াইট কালারের প্রেসিপিটেশন পেয়ে যাবো আমরা, ঠিক আছে? সেখান থেকে আমরা কিন্তু ওয়াটার স্যাম্পলের টাইট্রেশন করতে পারি, বুঝলে? এবার দেখো এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, এটা তোমাদের জন্য, মানে তোমরা করবে।
7 নম্বর দেখো, হুইচ মেথড ইজ ইউজ টু ডিটারমাইন সালফেট কন্টেন্ট ইন দ্য স্যাম্পল ইন গ্যাভিমেট্রিক। মানে গ্যাভিমেট্রিক্যালি সালফেট কন্টেন্ট SO4 2- ডিটারমাইন করার জন্য কিসের প্রেসিপিটেশন ফেলানো হয়? হুইচ মেথড ইজ ইউজ টু ডিটারমাইন সালফেট কন্টেন্ট ইন দ্য স্যাম্পল গ্যাভিমেট্রিক্যালি। গ্যাভিমেট্রিক্যালি পদ্ধতিতে সালফেট কন্টেন্ট মানে ডিটারমাইন করার জন্য, নির্ণয় করার জন্য কোনটি ব্যবহৃত হয় বা কিভাবে করা হয়? প্রেসিপিটেশনস অফ BaSO4, ইউভি স্পেকট্রোমিটার, ইডিডিয়া টাইটেশন, আয়োডোমেট্রি টাইটেশন। এইগুলোর মধ্যে কোন অ্যান্সারটা ঠিক হবে এটা তোমরা বলো। 8 নম্বর কি, হুইচ টাইটেশন ইজ সুটেবল ফর আয়রন এস্টিমেশনস ইন ওর। মানে আকরিকের মধ্যে আয়রন থাকে, আয়রন এস্টিমেশন করার জন্য কোন পদ্ধতিটা হচ্ছে সব থেকে সুটেবল? আয়োডোমেট্রিক, কমপ্লেসোমেট্রিক, পারম্যাঙ্গানোমেট্রিক না অ্যাসিড বেস? বুঝে গেল। 9 নম্বরে, হুইচ টেকনিক ইজ বেস্ট ফর ডিটেক্টিং VOC মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ইন দ্য এয়ার স্যাম্পল। যে এয়ার স্যাম্পল, বাতাসে যে স্যাম্পল আছে তার মধ্যে VOC ডিটারমাইন করার জন্য কোনটা হচ্ছে সব থেকে ভালো মেথডস? গ্যাভিমেট্রিক, ইডিডিয়া টাইটেশন, গ্যাস ক্রোমাটোগ্রাফি না ফ্লেম ফটোমেট্রি? এটাও তোমরা অ্যান্সার করো। 10এরটা দেখো, হুইচ ফার্মাসিউটিক্যাল না ইন ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে হুইচ মেথড ইজ মোস্ট অ্যাকুরেট ফর ড্রাগ পিউরিটি। ড্রাগ পিউরিটি মেজার করার জন্য কোন মেথডটা ইউজ করা হয়? ঠিক আছে, আমি অলরেডি অনেকগুলো মেথড আমরা পিপিটিতে আলোচনা করেছি যে কিসের জন্য কোন মেথডটা ইউজ করা হয়। তো সেখান থেকে দেখো তোমরা একটা ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন মেথডটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট ফর ড্রাগ পিউরিটি? ইউভি ভিজিবল, HPLC, ইডিডিয়া টাইটেশন না গ্যাভিমেট্রি? এই 4টা অপশনের মধ্যে কোনটা? ঠিক আছে, তো মোটামুটি ইউনিট 10-এর যে সেকশন A, ঠিক আছে, যে ইউনিট 10 সেকশন A-তে যে কেমিক্যাল অ্যানালাইসিস প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন ছিল, মোটামুটি একটা আইডিয়া তোমাদের দেওয়া হলো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, পরের দিন আমরা নেক্সট টপিকটা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।